নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, কথা মতো চলে এসেছি পয়লা বৈশাখের এই শুভ মুহূর্তে। শুরু হতে চলেছে আমাদের প্রেমের জন্য এক্সক্লুসিভ চ্যানেল এনডি লাভ স্টেশন। আজকে প্রথম গল্প নিয়ে হাজির হয়ে গেছি। প্রথমেই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাইকে। নতুন বছর সবার ভীষণ ভীষণ ভালো কাটুক। আজকের গল্পটির লেখক শ্রী সঞ্জীব। জন্ম পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি শহরের প্রত্যন্ত একটি গ্রামে। মামার বাড়িতে থাকাকালীন ক্লাস 7-এ দেওয়াল পত্রিকার মাধ্যমে কবিতা লেখা শুরু। তারপর প্রথম কলি পত্রিকার প্রথম আত্মপ্রকাশ। গণিতে স্নাতকোত্তর, সাথে প্রায় 12 বছর কবিতা নিয়মিত লেখা। পড়াশোনার সূত্রে যে জায়গায় থাকতেন, বন্যার কারণে তার অনেক জিনিসপত্র এবং স্মৃতিচিহ্ন ভেসে যায়। তার উপর আরও বড় একটি মানসিক চাপ সহ্য করতে না পেরে গত 9 ডিসেম্বর সেই জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। সাময়িকভাবে জীবন থেকে শিল্প, সাহিত্য, চাকরি, পড়াশোনা সবকিছু সম্পূর্ণ চলে যায় আর একা হয়ে পড়েন। 16 ডিসেম্বর প্রেক্ষাগৃহে ডেট থাকায় শুধু নাটকটা করতে বাধ্য হন। মজার ব্যাপার, তার চরিত্রটা ছিল কমেডির। জীবনের একটা বড় চ্যালেঞ্জ লড়তে হলো শেষমেশ। তারপর অনেক বেশি ঘুমিয়ে আর হাসি মুখে দুঃখকে অনুভব করে দিনগুলো কাটে। অপরিচিত এক কবিতা সাথী গল্পকার দেবোত্তম দে। অর্থনৈতিক সংকট কাটানোর জন্য গল্প লেখা শুরু। রেস্তোরাঁ নামে একটি গল্প দিয়ে শুরু হয় যাত্রা। আজকের গল্পটি শ্রী সঞ্জীবের লেখা দ্বিতীয় গল্প। ওনার একজন প্রিয় বন্ধু মজা করে বলেছিলেন, সাহিত্যিকরা নাকি অন্যের জীবন চুরি করে বাজারে বিক্রি করে। কথাটা মজার হলেও ওনার শুনতে খুব খারাপ লেগেছিল, কিন্তু তখনও ভাবেননি কোনোদিন গল্প লিখবেন বলে। আজকের এই গল্পটির বিনিময়ে উনি কোনো সাম্মানিক নেননি। আমাদের সকলকে উপহার দিয়েছেন আজকের গল্পটি, কারণ উনি বোঝাতে চেয়েছেন যে সামান্য কিছু অর্থ দিয়ে সাহিত্য হলেও রক্ত দিয়ে সাহিত্য সম্পূর্ণ হয়, এবং জানিয়েছেন পরবর্তীকালে উনি সুস্থ স্বাভাবিক থাকলে আরও গল্প আমাদের উপহার দেবেন। তো চলো আর দেরি না করে নববর্ষের এই শুভ মুহূর্তে শুরু করা যাক এনডি লাভ স্টেশনের আমাদের প্রথম নিবেদন, শ্রী সঞ্জীবের কলমে একটি মিষ্টি প্রেমের গল্প। সেদিন দেখা হয়েছিল। সামনে সোমবার লাস্ট ইন্টারনাল এক্সাম, কিন্তু মোটেও এক্সাম দেওয়ার ইচ্ছে আনন্দের নেই। দরজায় কড়া নাড়া শব্দ হতে আনন্দের মনে সামান্য জোশ এসে গেল। এই কড়া নাড়ার শব্দটা আনন্দের ব্রেন মুখস্থ করে ফেলেছে। এটা দ্বীপের, অথচ যে সব পড়া তার মুখস্থ করার কথা সেগুলো সে একটুও পড়ে না। প্রায় অন্যমনস্ক ভাবে দরজার খিলটা খুলে আপন বিলাসে বেডের ওপর শুয়ে পড়ল। দরজা তখনও আলগাভাবে বন্ধ। শুধু কি দরজা, জানলা পর্যন্ত বন্ধ করে রাখে সবসময়। আসলে নিজেকে আড়াল রাখার চেষ্টা তাকে এখন গ্রাস করে ফেলেছে। একা রুমে থাকতে থাকতে এই অভ্যাস তার গড়ে উঠেছে। কিন্তু এর আগে কাঁথিতে যে মেসে থাকত, তার সাথে নিমাই আর সায়ন থাকত, তখন রুমের ভেতর গম গম করত সকলের কথাবার্তা। হোম থিয়েটার বাজানো ইয়ার কি ফাজলামতে এক রাত একা থাকতে পারত না সে। বাকি দুজন বাড়ি চলে গেলেও সেও বাড়ি চলে যেত। অবশ্য তিনজনের বাড়ি আলাদা আলাদা জায়গায়, কিন্তু এখন একা থাকাটা এত বেশি অভ্যাস হয়ে গেছে যে ঘুমানোর সময়ও যাতে তাকে কেউ না দেখতে পায় তার জন্য জানলাও বন্ধ করে রাখে। মোটামুটি কাঁথি থেকে পাঁশকুড়া যতদিন এসেছে সেদিন থেকে একটা বোরিং জীবনযাপন করছে। আর পড়াশোনা প্রায় করে না বললেই চলে। তবে টিউশন পড়াতে যায় একটা বাচ্চাকে। বাচ্চাটি ক্লাস 1-এ পড়ে। নিজের জীবনে যাই হয়ে যাক, সোনুকে পড়িয়ে আইনস্টাইন করে দেওয়ার ক্ষমতা তার আছে, এমন আত্মবিশ্বাস সে মনে মনে পুষে রেখেছে। দরজার বাইরে থেকে পরিচিত মধুর কণ্ঠ ভেসে এলো। কি গো ভাই, ঘুমাচ্ছ নাকি? গলাটা শুনে প্রায় চমকে উঠে মোবাইলটা বালিশের পাশে ফেলে দিল আনন্দ। এ তো আদিত্যদার গলার আওয়াজ। আদিত্য ঠাকুর মা স্বামীজির ভাবধারায় দীক্ষিত। এখন
তিনি পাঁশকুড়া বিবেকানন্দ যুব মহামণ্ডলের সম্পাদক। মানুষটি ভীষণ ভালো, খুব দরদি, অন্যের কষ্ট বোঝেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠচক্রে যাতায়াত করতে করতে আনন্দের সঙ্গে তার পরিচয় হয়। দাদা নয়, সম্পর্কে দাদু হতে পারত, কিন্তু সেই মহলে একে অন্যকে সবাই দাদা ভাই বলেই সম্বোধন করে। সেই হিসেবে দাদা। আনন্দ মুহূর্তের ভেতরে মাইন্ডসেট চেঞ্জ করে দরজা খুলতে গিয়ে এলো এবং মনে মনে একটু লজ্জিত হলো, কারণ সে বুঝতে পারেনি যে এটা তার বন্ধু দীপ নয়। সন্ধ্যায় কেউ ঘুমিয়ে থাকে? এই সময় ঠাকুরের প্রার্থনা করতে হয়, তারপর কিছু একটা টিফিন করে নিষ্ঠা সহকারে পড়াশুনো করতে হয়। কত ভালো ছেলে তুমি। অনেকটাই লজ্জা পেল আনন্দ। আসলে কিছুতে লোকাতে পারল না যে সে আজকাল ভীষণ অলস হয়ে উঠেছে। তারপর দাদাকে নতুন চেয়ারটা সে নিজের হাতে পরিষ্কার করে বসতে দিল। চেয়ারটা সে টিউশন পড়ানোর পারিশ্রমিকের টাকায় কিনেছে। পরিষ্কারই ছিল, অথচ আনন্দ তার উপর হাত বুলিয়ে দিল। আর এটা দেখে আদিত্যর চোখে মুখে অপরূপ একটা মিষ্টি খুশি খেলে গেল। আদিত্য তখনও রুমটাকে দেখছে ভালো করে। মেঝেতে সাদা নীল বরফি ছক করা চকচকে ম্যাট বিছানো আছে। বাম দিকে কম্পিউটার টেবিল, কিন্তু কম্পিউটার নেই। দরজার বিপরীতে অর্থাৎ রুমে ঢুকেই সামনের দেওয়াল তাকে কাঠের সিংহাসনে কয়েকজন ঠাকুর, আর বাকি দুটো তাকে আরও কয়েকজন ঠাকুর প্রতিষ্ঠিত রয়েছেন। বাম দিকের দেওয়াল তাকে 3টি তাকি বই খাতা পড়াশোনার আসবাবপত্রে সুন্দর করে সাজালো, আর দরজার দেওয়ালের দিকে তাকটিতে খাবারের জিনিস আর বাকি জিনিসপত্র। এছাড়া দুটো খাট জুড়ে বেশ পালঙ্কের মতো শোয়ার জায়গা, তার উপর গদি, 3টে বালিশ, কোল বালিশ দিয়ে সাজানো। দেওয়ালে বেশ কয়েকটি দামি ফটো। আনন্দ আদিত্য রুম দর্শনের সুবিধার জন্য আরও একটা টিউবলাইট জ্বেলে দিল। আদিত্যর চোখ এখন দেওয়ালের ওপর রাখা রাধাকৃষ্ণের সুন্দর বড় ছবিটির ওপর। সেই ছবিটি একটু দৃষ্টিকোণ বদলালে অন্যরকম দেখা যায়। তার পাশে একই রকম কয়েকটি দৌড়ানো সাদা ঘোড়ার তুলনামূলক ছোট ছবি। তার ঠিক পাশে একটু ওপরের দিকে মা শারদা পা মেলে বসে আছে, সেই ছবিটি। ওই দেওয়ালের সবার উপরে এক সারিতে সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার, চিত্রা সেন আর ভানু বন্দ্যোপাধ্যায়ের বেশ বড় অ্যালবাম ছবি পুরো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। ডান দিকের দেওয়ালে একটা হোয়াইট বোর্ড লাগানো আছে, আর স্বামীজি ঠাকুর মায়ের ছবি। আরও অন্যান্য ছবি দেখে আদিত্য বেশ মুগ্ধ হয়ে উঠল, যখন হঠাৎ পেছন ফিরে দরজার কাছে দেখল ঋত্বিক ঘটকের সেই অমর ছবিটি, যাতে লেখা আছে, ভাবো ভাবো বাবা, প্র্যাকটিস করো। এই সব দেখে আদিত্য সমস্ত ভুলে প্রশংসা করে বললেন, বাহ, খুব সুন্দর রুমটাকে সাজিয়েছ তো ভাই। না না, তেমন কিছু নয়, ওই একটু। আদিত্যর জন্য ইলেকট্রিক কেটলিতে চা বসালো আনন্দ। চা ফোটার শব্দ হচ্ছে, তার সাথে আনন্দের মনে সেবা করার আনন্দও খেলছে। মানুষকে ভালোবাসা, সেবা করা আনন্দের জীবনে সবচেয়ে বেশি আনন্দ আনে। সেই জন্য মানুষের সাথে মিশতে সে ভীষণ ভালোবাসে। অথচ যে কারণে সে এখানে আছে, অর্থাৎ পড়াশোনা যতটা করা উচিত তার চেয়ে ভীষণ কম করে, তাই তার কাছে তার পড়ার সিলেবাস খুবই কম। কিন্তু সাথে সাথে ঠাকুরের সিলেবাসও বেড়েছে। যেমন আগে কাঁথিতে থাকাকালীন গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, বাবা লোকনাথ, বাবা মহাদেব, রাধাকৃষ্ণের বিগ্রহ, মা শারদা ও ঠাকুর রামকৃষ্ণদেবের মূর্তি, আরও অনেক ঠাকুরকে একসাথে পুজো করত, আরতি করত, ভোগ দিত, তারপর জপ ধ্যান নিয়মিত। কিন্তু এই প্রথম পাঁশকুড়াতে এসে অনেক ঠাকুর সে তার বাড়িতে রেখে এসেছিল। সাথে সেই সব ঠাকুরকে নিয়ে এসেছিল যাদের পুজো করলে তার লাভ হবে বেশি। যেমন সরস্বতী ঠাকুর তাকে সেমিস্টারে পাশ করতে সাহায্য করবে, বা গণেশ ঠাকুর তাকে সিদ্ধি লাভ করতে সাহায্য করবে। আর কার্তিক ঠাকুরকে তো
এখন ঠাকুর বলে মানেই না, কারণ তার কাছে থেকেই তো সে তেমন কিছু লাভ পাচ্ছে না। এমন একটা ধারণা নিয়ে তার কাঁথির রুমের একজন সিনিয়র দাদা এখানে এসে মজা করে বলেছিলেন এই সমস্ত কথা। তারপরে সে বাকি সব ঠাকুরকেও নিয়ে এসেছে। কেউ তার রুমে এলে এই ঠাকুর সাজানো দেখলে সে নাস্তিক হলেও তার মনে ভক্তিভাব আসবেই। ঘরের ভেতর প্রায় সময় চন্দন আর ধূপের গন্ধে বিকশিত। নকশা করা নতুন কাচের কাপটাতে চা আনন্দ করিয়ে দিল আদিত্যের হাতে। আদিত্য চুমুক দিয়ে বললেন, ভাই, স্বাদটা তো খুব ভালো করেছো। আসলে ভালোবেসে কিছু দিলে তার স্বাদ অনেক সুন্দর হয়ে যায়। মা বাবা ভালো আছেন? হ্যাঁ, সব ভালো। সোনুর কি খবর? পড়াশোনা করছে? করছে মোটামুটি। তুমি যেভাবে আদর দরদ দিয়ে পড়াও খুবই ভালো। আচ্ছা, তুমি কয়েক সপ্তাহ পাঠচক্রে আসো না কেন? মিথ্যে বলার স্বভাব ছিল না, তাই কি বলবে বুঝতে পারছে না। এই অবস্থা আদিত্য বুঝতে পেরে সম্মান রক্ষার জন্য বললেন, পরের বৃহস্পতিবার থেকে একটু চেষ্টা করো, কেমন? দেখো ভাই, তুমি যদি ভালো হও তোমাকে কতজন কত ভালো বলবে বলো তো। একটা দ্বীপ যদি জ্বলে তাহলে সেখান থেকে সবাই আলো তো পাবে, আবার আরও অনেক দ্বীপ জ্বালাতেও পারবে। ঘণ্টাখানেকের মধ্যে কিছু গঠনমূলক কথাবার্তা বলে আদিত্যকে কয়েক পা হেঁটে এগিয়ে দিয়ে এলো আনন্দ। তারপর দম বদ্ধ করে পড়তে বসে গেল। পড়া শেষ হতে ঘড়ির ঘন্টার কথা বলল। 1টা বেজে গেছে। সোমবার ইন্টারনাল পরীক্ষা শেষ করে দীপ আনন্দকে শোনালো, দেখতে দেখতে কলেজ লাইফটা শেষ হয়ে গেল একেবারে। আনন্দ অতি সামান্য শোকার্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ, এরপরে মাঝখানে তো ছুটি 20 দিন, তারপর পরীক্ষা, তারপরে কলেজের সঙ্গে সব সম্পর্ক শেষ। পড়াশোনা প্রায় শেষ করে ফেলল আনন্দ। মাস্টার ডিগ্রি কমপ্লিট। কিন্তু না, তার জীবনে কেউ এলো না। না সে নিজে থেকে অন্যের জীবনে গেল। এখন তার মাথায় ভালোবাসা শব্দটাই হয়তো আসে না, আর কোনোদিন আসবে বলেও মনে হচ্ছে না। কলেজ প্রেম তার কাছে শুধু একটা সিনেমার মতো। নয়তো আজকাল ছেলে মেয়ে 6-7 থেকে লাইন মারা শুরু করে দিচ্ছে, আর সেখানে আনন্দ। থাক সেসব কথা। পরীক্ষার পর কলেজ বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছে এমন সময় সেমিনার রুমের সামনে আনন্দ দেখতে পেল বিদ্যাসাগরের মূর্তি, গলায় গাঁদা ফুলের মালা দুলছে। ইতিমধ্যে বুঝতে পারল হলের ভেতর কিছু একটা চলছে। আনন্দদীপকে আবদার করল, এই চল না রে। না রে, খেয়ে আসিনি আজকে, একদম ভালো লাগছে না, যাই। আরও কয়েকবার জোড়াজুড়ি করল আনন্দ, কিন্তু দীপ যখন শুনল না, তখন নিজের সাইকেলটা তাকে দিয়ে একাই ঢুকে পড়ল। আসলে অনেক রকম পরিস্থিতিতে কলেজের লাইফটা তেমন এনজয় করা হয়নি। তার উপর করোনা এসে পুরোটাই বরবাদ করে দিয়ে গেল। আর আজ যদি সে না ঢোকে তাহলে কখনো তার মন শান্তি পাবে না। হলের ভেতর ঢুকতেই সে সারপ্রাইজড হয়ে গেল। এ তো আর্ট গ্যালারি, কত ছবি সাজানো পুরো হল ঘরে। মোবাইল বের করে ছবি তুলতে শুরু করলো। যে যে ছবি ভালো লাগছে তার, কোনো ছবি খুব ভালো লাগলে কে এঁকেছে সেটাও খোঁজ নিয়ে নিচ্ছে এবং তাকে শুভেচ্ছাও জানাচ্ছে। গ্যালারি ঘুরতে ঘুরতে দেখা কমপ্লিট। এবার বেরিয়ে যাবে। ভুল ক্রমে হঠাৎ একটি বাঁশবাগানের ছবি দেখতে পেল। সেই ছবিটা দেখে আনন্দ একটু অবাক হলো। এই ছবিটি অবিকল তার গ্রামের বাড়ির বাঁশবাগানের একটি দৃশ্যের মতো। সামান্য মুহূর্তের জন্যও তার মনে হলো যে এঁকেছে সে তার বাড়ির পাশের কেউ। কিন্তু সেটা হওয়া সম্ভব নয়, কারণ তার বাড়ি এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। দুটো মেয়ে আর একটি ছেলে। আনন্দের এই নিখুঁতভাবে ছবি পরিদর্শনের ভঙ্গি দেখে একটি ছেলে এগিয়ে এসে জানতে চাইল, ছবিটা কেমন হয়েছে দাদা? চারিদিকে কোলাহল আর মাইকের কিছু অ্যানাউন্সের শব্দের ফাঁক দিয়ে আনন্দ তৃষ্ণার্ত স্বরে বেশ জোরে বলল, বলছি এই ছবিটা কে এঁকেছে? দাঁড়ান, আমি ডেকে আনছি, একটু দাঁড়ান। দাদা, ও দাদা,
বেশ কিছুক্ষণ পর হঠাৎ চমকে ওঠার মতো ফিরে দেখল আনন্দ। আরও একজন নবাগতা সেখানে উপস্থিত। এটা আপনি এঁকেছেন? আগন্তুক মধুর মায়াবী কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর এঁকেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। বলেই হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল আনন্দ। হ্যান্ডশেক করার মুহূর্তে অনুভব করল সে কত আদরিনী এই হাত, কত অনুভূতির ভাষা বিনিময় করছে এই স্পর্শ। তুলির ছোঁয়ার অসংখ্য ছবিকে যে হাত জীবন্ত করে তোলে, সেই হাত ধরা মোটেও কম গর্বের নয়। কেমন একটা হৃদয়ে দাগ কেটে গেল সেই মুহূর্ত, কিন্তু কেউ বুঝতে পারল না। ছবির নিচে লেখা নাম সঞ্জনা রায়চৌধুরী, সেকেন্ড সেমিস্টার, ইউজি, বেঙ্গলি। আনন্দ মুচকি হেসে আর দাঁড়ানোর সাহস জোগাড় করতে পারল না। গেট থেকে বেরিয়ে যাবে, পেছন থেকে সঞ্জনা আরও একবার বলল, স্যার, বলছি এই খাতায় আমাদের গ্যালারি সম্পর্কে ভালো মন্দ কিছু লিখে দিয়ে যান না প্লিজ। জীবনে প্রথমবার কোনো কলেজের মেয়ে তাকে স্যার বলল, বেশ লজ্জিত হলো। তাও কিছু বুঝতে না দিয়ে খুব দ্রুত পেছনে ফিরে খাতাতে লিখতে শুরু করলো। অপূর্ব এই আর্ট গ্যালারি, যেন মনে হয় 1000 বছর ধরে চিনি। কখনো ভুলব না এই স্মৃতিময় মুহূর্তকে। হ্যাঁ, আনন্দ মহাপাত্র, ফিজিক্স, পিজি 4th সেমিস্টার। হ্যাঁ, চলে গেল। তারপর খাতার ভেতরে পেনটি রেখে কোমর সোজা করে মুখ তুলে সঞ্জনাকে কিছু একটা বলবার ইচ্ছা প্রকাশ করার মুহূর্তে দেখল সঞ্জনা গ্যালারির ভেতর ঢুকে যাচ্ছে। এরপর আর কথা বলা চলে না। আনন্দ মুখটা শুকিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে অনেকবার অন্যমনস্ক হয়ে পড়ছে, পেছন ফিরে তাকাচ্ছে। কলেজ গেটের কাছে বড় গাছটাতে দুটো পায়রাকে দেখল। তারা একে অন্যের চঞ্চু কাছাকাছি নিয়ে গিয়ে কিছু একটা করছে, কি দারুণভাবে একে অন্যকে আগলে রাখছে। হঠাৎ আবিষ্কার করলো আনন্দ, সে পা চালাতে চালাতে কখন এখানে এসে দাঁড়িয়ে পড়েছে। আরও একবার মুচকি হেসে পেছনে তাকিয়ে গেট পেরিয়ে স্টেশনের রাস্তা বরাবর রুমের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কখনো স্থির হয়ে পড়ছে, যেন গভীর ধ্যানে আছে। আর একটু হলে মোটর সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলত। গাড়ির লোকটি আনন্দকে কানা বলে গালি দিল। আনন্দ বিনিময়ে দাঁত দেখিয়ে হেসে এগিয়ে যেতে লাগলো, যেন কোনো ব্যাপারই নয়। এখন সে কিছুই শুনতে পাচ্ছে না। পৃথিবীর কোনো শব্দই তার কান ভেদ করে মস্তিষ্কে পৌঁছাচ্ছে না। শুধু তার কানে বাজছে অঞ্জনার কণ্ঠস্বর, ভালো মন্দ কিছু লিখে দিয়ে যান স্যার। কনকপুর মোড়ের কাছে এসে হঠাৎ তার মনে হলো সঞ্জনা কোনো সোশ্যাল মিডিয়ায় যদি ছবি পোস্ট করে, সেটা তো জেনে আসা যেতেই পারত। তাহলে এমন কোনো অপূর্ব অনুভূতি পুনরাবৃত্তি হলেও হতে পারত। শুধু এই কথাটা মাথায় খেলে যেতেই আবার কলেজের দিকে দৌড় লাগালো সে। পড়ন্ত বিকেলে পায়ে বুটের শব্দ, সাথে ছুটে চলেছে ছায়া। কোথাও শুকনো পাতা মারিয়ে মর্মর ধ্বনি, কোথাও নিঃশ্বাসের শব্দ, সব লাফিয়ে ও এক মনে দৌড়াচ্ছে। কলেজের কাছে পৌঁছে চোখ পড়ল সামনে একটা বাস চলন্ত অবস্থায় দাঁড়াচ্ছে, আর তাতে উঠে পড়ল তার প্রশ্নের উত্তর। চিত্রকার সঞ্জনা ম্যাডাম। বাস চলতে শুরু করেছে। এদিকে আনন্দ হাঁপিয়ে উঠেছে। উত্তর খোঁজার অদম্য জেদ নিয়ে বাসের পেছন পেছন দৌড়েও আর ধরতে পারল না তার গন্তব্যকে। আসলে অনেকটা সময় নিয়ে ফেলেছে। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ভাবতে ভাবতে, ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সময়ের জ্ঞানটাই সে হারিয়ে ফেলেছিল। এমনিতে সময়ের জ্ঞান নেই বললেই চলে, আর এখন তো একদমই নেই। নিরাশ আর হতাশায় ছেলেটার মুখ বাংলার পাঁচের মতো হয়ে গেল। মুখ, গলা, সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে। তখনও সে দেখছে বাসের পেছনে বড় অক্ষরে লেখা ঠিকানা ঘাটাল। সেই নামটাও
মিলিয়ে গেল দিগন্তে। তার পক্ষে বাংলা ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ নেওয়া মোটেও সম্ভব নয়, কারণ সেরকম স্বভাবের সে কখনোই ছিল না। তার উপর আর কলেজে আসারও সম্ভাবনা নেই। ছুটির পরে ফাইনাল এক্সাম, তাই গল্প এখানেই সমাপ্ত। বাঁ হাত দিয়ে কপালের ঘাম মুছে ভেজা আঙুলগুলোর দিকে তাকিয়ে করুণার হৃদয় নিয়ে মনে মনে বলল, কপালে যা লেখা থাকে না, তাকে পাওয়ার ভাগ্য হাতে রেখাতে আঁকাও থাকে না। রুমে ফিরে নিজেকে সামলে আলো আর ফ্যানের সুইচটা চালিয়ে দিল সে। প্যান্ট জামা কিছুই খুলল না, শুধুমাত্র ওয়াশরুম থেকে মুখে হাতে জল দিয়ে খাটের কর্নার বরাবর চিত হয়ে শুয়ে পড়ল ধপাস করে। ফ্যানের দিকে তাকিয়ে দেখতে দেখতে কখন যে তার চোখ বন্ধ হয়ে গেছে আর টের পেল না। দরজার শিকলের শব্দে ঘুমটা ভেঙে গেল। দরজা খুলতেই দীপ একটা মোটিভেশন দিল, এ চল তো একটু ঘুরে আসি, রুমে শুয়ে শুয়ে বিরক্ত লাগছে। ঠিক আছে, চ। এসে এক্ষুনি সাজেশন প্র্যাকটিস করতে হবে। এ কি রে, তুই কলেজ থেকে সেই যে এসেছিস, এখনো জামা প্যান্ট খুলিসনি, কি ব্যাপার? না না, তেমন কিছু না, একটু ঘুম পেয়েছিল। চ চ চ। সূর্য তখন ডুবে গেছে, আর কিছুক্ষণের ভেতরে সন্ধ্যাও নেমে আসবে। গোধূলি লগ্ন, পাখিরা কিচিরমিচির করে বাড়ি ফিরছে। আকাশে মেঘ উঠছে খাম খেয়ালি হয়ে, তার সাথে দক্ষিণা বাতাস। পুরনো পাঁশকুড়া বাজারের দিকে যাওয়ার পথে রামকৃষ্ণ মিশনের আশ্রম পেরিয়ে বাম দিকে ঢালাই রাস্তার ওপর দুজন আগেই পরে হাঁটছে। দুদিকে অনেক তুলসীর গাছ, তার সাথে কলার বাগান। জবা গাছের ফুলগুলো তখনও মায়ের পায়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। দুদিকে সবুজ গাছপালা আনন্দের অবুঝ মনকে হঠাৎ আবার মনে করিয়ে দিল কলেজের কথা। দক্ষিণা হাওয়া খেতে খেতে আনন্দ তার মনের তুলি দিয়ে আঁকার চেষ্টা করছে একটি মুখ নিঃশব্দে। অন্যদিকে দীপ প্রকৃতির ছবি তুলছে মোবাইল ক্যামেরায়। সুন্দর দুটো চোখ যেন শিশুর মতো পবিত্র আর নিষ্পাপ। কালো ফ্রেম, দাড়িগুলো আকাশি কালারের, ভ্রু অপূর্ব টান দেওয়া ছোট্ট একটা কালো টিপ যেন নজর না লাগে। নাকটা ভীষণ অপূর্ব, যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপ ফনা তুলে আছে। তার উপর একটি তিল যেন মনির মতো। এরকম সাপ ধরতে পৃথিবীর যে কোনো সাপুরেরা মরিয়া হয়ে আছে। মনে হয় এক টুকরো বরফ যদি নাকে ছুঁয়ে দেওয়া হতো আরো সুন্দর লাগতো। ঠোঁট দুটো কত শান্ত। থ্যাংক ইউ বলবার সময় ঠোঁটের চলন দেখেছিল আনন্দ। মনে হয়েছিল তার আসল প্রতিভা ওই মাখনের মতো উচ্চারণে মিশে আছে। এমনকি ঠোঁট আর চিবুকের ঠিক মাঝামাঝি অংশে বাদামি রঙের উজ্জ্বল তিল দেখে তার ধ্রুবতারার কথা মনে পড়ছিল। সেটা ভেসে এলো তার কল্পনায়। ঘিয়ে কালারের ওয়ান পিস পরেছিল, হাতে ছিল সোনালি রঙের সরু চেনের ঘড়ি, অন্য হাতে একটি রূপোর চুড়ি। পরিশেষে পেছনের দিকে মাথায় ফুল দিয়ে বাঁধা ছিল চুল। এলোমেলো হয়ে দুদিকের কাঁধে কৃষ্ণচূড়ার মতো ডানা মেলে আছে। গলার ভাঁজগুলো কি দারুণ ছিল। ভাবতে ভাবতে হাসতে লাগলো আনন্দ। দীপ একটু আশ্চর্য হয়ে আনন্দর দিকে চেয়ে বলে উঠল, ওই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ। আনন্দ দীপের কথা শুনে আবার হা হা করে হেসে উঠল। এবার দীপও আনন্দের সাথে হেসে ফেলল। পড়ার চাপ বেড়েছে, ক্রমে ভুলেও গেল এই ঘটনাটা। ফোর্থ সেমিস্টার পরীক্ষার শেষ দিন আজ। পরীক্ষা শেষ করে হাঁটতে হাঁটতে বিল্ডিংয়ের সীমান্তে দীপ আনন্দকে দাঁড় করিয়ে রেখে ওয়াশরুমে গেছে। সিঁড়ির কাছে হঠাৎ সামনাসামনি সঞ্জনাকে দেখে চমকে উঠল আনন্দ। আপনি? ও, এই দিকে একটু এসছিলাম। তারপরে ভালো আছেন তো? ফার্স্ট ক্লাস। আপনি? আমি সেকেন্ড ক্লাস। দুজনেই একটু মৃদুভাবে হেসে ফেলল। তারপর নিজে থেকেই আনন্দ স্মৃতিচারণ করে বলল, আপনার ছবির হাত খুব সুন্দর, খুব জীবন্ত। আচ্ছা, আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন না? না না, তেমন ঠিক না, তবে ইনস্টাগ্রামে কিছু দেওয়া আছে।
ও আচ্ছা, মানে আমি তো ইনস্টাগ্রাম করি না, আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দিতে পারবেন? কেন নয়? ও তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, থ্যাংক ইউ। নাম্বারটা পেয়ে আর খুশির সীমা ধরে রাখা যায় না। তবে কিছুই বুঝতে দিল না সঞ্জনাকে, তার ভেতরে কি চলছে এখন। আর বেশি কথা না বাড়িয়ে টাটা জানিয়ে চলে গেল সঞ্জনা। পেছন থেকে আনন্দ বলে উঠল, আপনার ছবি নিয়ে কথা আছে, হোয়াটসঅ্যাপে জবাব দেবেন। সঞ্জনা হাসি মুখে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল। এদিকে দীপ আবার দেখতে পেল আনন্দ সেই আগের মতো একা একা হাসছে। কাছে এসে বলল, বলছি একটা জায়গা থেকে ঘুরে আসবি নাকি? বস আজকে পরীক্ষা শেষ, যেখানে গুরু গুরু করতে যেতে বলবে সেখানে যাব। আরে চল না, হেভি জায়গা, রাঁচি রাঁচি। যাবি? এই এত জায়গা থাকতে রাঁচি কেন? এটা শুনে আনন্দের নাক আর ভ্রু কুঁচকে গেল। আরে শহরটা হেভি সুন্দর ভাই, সেখানে থেকে তোকে একটু ওই ডাক্তারও দেখিয়ে নেবো, রদ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে আর কি, সেই জন্য। শালা তোকে দেবো না আজকে এমন একটা। এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া। এই বলে আনন্দ দীপকে তাড়া করতে শুরু করলো। দীপও হাসতে হাসতে দৌড়াতে লাগে। সারা বিকেল অস্থির হয়ে কাটাচ্ছে আনন্দ, কারণ সে বুঝতে পারছে না হোয়াটসঅ্যাপে কখন সঞ্জনাকে প্রথম মেসেজটা দেবে। এই করে সন্ধে গড়িয়ে গেল। সন্ধ্যায় ঠাকুরের কাছে ধূপ জ্বালিয়েছে, ভালো করে নমস্কার করে মোবাইলে সেভ করলো মিষ্টি। তারপর হোয়াটসঅ্যাপ পেজে এসে লিখল, হ্যালো, আমি আনন্দ বলছি। আজকে দেখা হয়েছিল। আপনার ওই যে ছবিটা, ওই যে বাঁশ বাগানের ছবিটা, ওইটা না অবিকল আমাদের বাগানবাড়ি দৃশ্যের মতো। বেশ কিছুক্ষণ পর একটা ছোট্ট করে রিপ্লাই এলো। বেশ। আনন্দ মনে মনে সামান্য নিরানন্দ হলো। এতগুলো কথা বলল, অথচ উত্তর হলো শুধুমাত্র বেশ। যাই হোক, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। এই সান্ত্বনায় আরও একটা মেসেজ করার সাহস জোগাড় করছিল ছেলেটি। আপনার যদি আরও কয়েকটি ছবি পাঠাতেন ভীষণ খুশি হতাম। সিঙ্গেল টিক চিহ্ন, তারপর দুটো টিক চিহ্ন বলল, তারপর সেই টিক নীল রং হয়ে গেল, অথচ কোনো ছবি এলো না। আনন্দ এবার আর হিম্মত জোটাতে পারল না। মনে মনে ভাবল, সবুরে মিয়া ফলে, অপেক্ষা করা ছাড়া তার আর কোনো রাস্তা নেই। এমনভাবে হোয়াটসঅ্যাপে আসে, তারপর সঞ্জনার পেজে আবার চলে যায়। এই করে আসা যাওয়া প্রায় 100 বার হয়ে গেছে। 2 দিন পেরিয়ে গেল। আশার প্রদীপটা অনেকটা নিষ্প্রভ হয়ে গেছে ততক্ষণে। সন্ধ্যার দিকে নোটিফিকেশন বেল বেজে উঠতে দেখল কয়েকটা ছবি ঢুকেছে। আরে বাস, শুধু কি ছবি, এটা এটা সঞ্জনার পাঠানো ছবি। তখন মনে কি পুলক, আনন্দকে ধরে কে আর রাখে। প্যান্ট জামা ভাঁজ করা ছেড়ে ছবিগুলো জুম করে ব্রাইটনেস বাড়িয়ে কত রকম কায়দায় দেখেছে। বেশ 10-15 মিনিট ধরে দেখে মনে মনে চিন্তা করলো, এগুলোতে লাভ রিয়াক্ট দেবে নাকি লাইক রিয়াক্ট। না, লাইক রিয়াক্টই বেস্ট। লাউতাম্মার উপরে মৌমাছি সুরের মধু পান করছে। কি অদ্ভুত লাগছে ছবিটি। বাসে দাঁড়িয়ে উপরের ধরার বেল্টটায় একটি ছেলে একটি মেয়ের হাত আলতো করে ছোঁয়াছুঁই। চিত্রটাও কমেন্ট করলো, একটু একটু ছোঁয়াছুঁই আর কত ভালোবাসাবাসি। শেষে কমলা লেবুর ছবিটার উপর কমেন্ট করলো, জামাইবাবু কমলা লেবু। এইবার কমেন্টে হাহা রিয়াক্ট পেয়ে আনন্দ যেন ভারত রত্ন পাওয়ার সুখ অনুভব করছে। এই জন্য আরও একটি মেসেজ করার সুযোগ পেল। বাড়িতে সবাই কেমন? ভালো। আর আপনার? খুব ভালো। সেদিন আপনি আমাকে স্যার বলে সম্বোধন করলেন, ভীষণ লজ্জা লাগছিল। আমি আপনাকে চিনি না, আর আপনাকে দেখে একটু স্যার স্যার মনে হচ্ছিল। এছাড়া আর কি বলতাম? ও আচ্ছা। কিছু হাসির রিয়াক্ট দিয়ে উপর হয়ে বালিশে কনুই রেখে আরও মনোযোগী হলো সঞ্জনার সাথে, যাকে সে মিষ্টি নামে সেভ করেছে। এবার একটু সাহসের সাথে বলে ফেলল, আচ্ছা, আপনাকে আমি মিষ্টি নামে ডাকতে পারি? সঞ্জনা দেখলো মেসেজটি, কিন্তু রিপ্লাই দিল না। তারপরে জোশের সাথে আরও একটা কথাও বলে ফেলল আনন্দ,
আমার সঙ্গে একবার দেখা করুন না, আপনার সঙ্গে কিছু কথাও আছে। কেন বলুন তো? আমার নাম সঞ্জনা, আমি এটাতেই কমফোর্টেবল। না আসলে আপনার কথাবার্তা অনেক মিষ্টি তো। থাক থাক, আপনার মিষ্টিকে আপনি আপনার পকেটে রাখুন। আরও ওইসব দেখা টাখা আলগা পিরিত আমার একদম ভালো লাগে না। আমার এখন কাজ আছে, চলি, বাই। আনন্দ ছোট একটা ভুলে বড় ধামাকা পেয়ে গেল। তার মনে হলো নিজের জুতো নিজের গালে মারতে। সবে মাত্র ভালো কথা শুরু হয়েছিল আর নিজের গাল নিজেই ডেকে আনলো। কিন্তু সে এটা বুঝতে পারল না সঞ্জনা সত্যি কি ব্যস্ত, নাকি তার সাথে কথা বলতে চাইছে না। ইতিমধ্যে কেটে গেছে 1 মাস। সে এখন পাঁশকুড়াতে থাকবে নাকি রুম ছেড়ে বাড়ি চলে যাবে সেই সিদ্ধান্ত ঠিক করতে পারছে না। যাই হোক, এখানে সে বাঁশি বাজানো শেখে, সেই একটা কারণ এখানে থেকে যাওয়ার। কিন্তু এটা কি থাকার মতো যথেষ্ট কারণ? এই নিয়ে কিছুদিন দ্বন্দ্ব নিজের সাথে। আজ বাঁশি শেখার ক্লাস করতে মেচেদা যাওয়ার জন্য বেরিয়েছে। পায়ে বুট, ফুলাতা আকাশি কালারের জামা, ব্লু জিন্সে ইন করে পড়েছে সে। চোখে সানগ্লাস আর বাঁশির ব্যাগটা কাঁধে, তাতে একটি জলের বোতল, আর প্যান্টে রুমাল আর 200 টাকার মতো আছে। আরেকটি পকেটে মোবাইল ফোনটা। বিকাল 3:50 ট্রেনটা সে যদি ধরতে পারে তাহলে ঠিক সময় পৌঁছে দিতে পারে স্যারের কাছে। তাই একটু জলদি পা চালাচ্ছে। স্টেশনে আদিত্যর সঙ্গে দেখা। বেঞ্চে বসে আছেন, কোথাও যাবেন হয়তো। কাছে গিয়ে আনন্দ জিজ্ঞাসা করল, আদিত্যদা কেমন আছেন? ভালো। তবে ভাই, তুমি কোথায় যাচ্ছ? এই তো বাঁশির ক্লাসে যাচ্ছি। তুমি বাঁশি বাজাও? না তেমন কিছু নয়, কিন্তু শিখছি। বাহ, খুব সুন্দর। এতদিন তোমার সাথে পরিচয় আমার, কখনো জানতে পারলাম না, তাই বলছি। না মানে বেশি দিন শিখছি না তো, ওই আর কি বলা হয়নি। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো। তা আপনিও যাচ্ছেন কোথাও নাকি? আমি একটু ওই কলকাতায় যাব ভাই। আমার একজন আত্মীয় মানে বন্ধু হাসপাতালে ভর্তি আছে, তাকে দেখতে যাব। আমার সাথে আরও একজন আছে, তার নিজের দাদু। সে কোথায়? ওই তো বাথরুমে গেছে, এই আসছে। এদিকে ট্রেনটাও লেট করছে। আদিত্যর কথা শোনা মাত্র যেই দূর থেকে দেখল আগত ব্যক্তিটিকে, অমনি আনন্দ থতমত খেয়ে কেমন এদিক সেদিক তাকাচ্ছে, যেন মুখ লুকাতে চাইছে। কাছে আসতেই আদিত্য পরিচয় করিয়ে দিল। এই হলো আনন্দ, তোকে যে ছেলেটার কথা বলতাম না মাঝে মাঝে, ওই সোনুকে পড়াতে আসে, সেই হলো এই। খুব ভালো ছেলে, আমাদের পাঠচক্রেও আসে, বাঁশি বাজাতে পারে, মেচেদাতে শিক্ষকের কাছে শেখে, সেখানে যাচ্ছে। আর এ হলো আমার এক নাতনি সঞ্জনা, খুব ভালো ছবি আঁকে। সঞ্জনা কিছুতেই আর আনন্দের চোখের দিকে তাকাতে পারছে না। কি দারুণ লজ্জা পেয়েছে। অন্যদিকে আনন্দ অস্বস্তি ফিল করছে। কি করবে কি বলবে কিছু বুঝতে পারছে না। মাঝে মাঝে দুজন দুজনকে আর চোখে দেখছে আর চোখ সরিয়ে নিচ্ছে, কিছু বলছে না। আর মাঝখানে আদিত্য ঘটনাটা কিছুই বুঝতে পারছে না। তাদের এই নিশ্চুপ অবস্থা দেখে আদিত্য কিছু সংযোজন করল। এর দাদু আমার বন্ধু, ভীষণ সৎ মানুষ, শ্রী প্রভাত কুমার রায়চৌধুরী, যাকে এখন দেখতে যাচ্ছি। নিজের চেষ্টায় আর সততায় একটা স্কুলও প্রতিষ্ঠা করেছে, কিন্তু এখন এদের বাড়ির অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ। আর যা কিছু ছিল সব প্রভাতকে দেখাতেই শেষ করে দিল। এর বাবা সত্যজিৎ, বাবাকে কত ভালোবাসে। এমন সুপুত্র খুব কম পাওয়া যায় এই সমাজে, যে বাবার জন্য ছেলে মেয়েদেরও ঠিক করে দেখে না, মেয়েটাকে ঠিক করে পড়াতেও পারছে না। আর আমি এদিকে কয়েকটা টিউশনি খুঁজে দেব, তাও পাচ্ছি না, তাই মন মরা হয়ে থাকে। দেখেছো কেমন শুকিয়ে আছে মুখটা। আনন্দ মনে মনে ভাবল, বাবা, শুকানোর কারণটা আমি ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আদিত্য তাকে এখন কিচ্ছু জানানো যাবে না যে একে অপরকে আমরা চিনি। ট্রেন চলে এলো। এক কামরায় 3 জন উঠে পড়ল। আদিত্য একাই অনর্গল বলে যাচ্ছে,
মাঝে মাঝে আনন্দকে খুঁটিয়ে বলছে। তুমি কিছু বলো। আনন্দ চোরা চোখে সঞ্জনার দিকে তাকিয়ে আবার নিচু চোখ করে উত্তর দিচ্ছে। না না, ঠিক আছে, আপনি বলছেন কত সুন্দর, খুব ভালো লাগছে। তোমার ভালো লাগছে? না মানে না, আপনি এমন একজন দেবতুল্য মানুষের কথা বলছেন, এটা জানতে পেরে নিজেকেই ভগবান ভগবান মনে হচ্ছে আর কি। এদিক সেদিক তাকিয়ে কোনো রকম স্টেজ মেকআপ করে দিল। মাঝে মাঝে ত্রিকোণা আর চোখে সঞ্জনাকে দেখছে। মেচেদা স্টেশন পৌঁছানোর ঠিক আগেই আরও একটি কথা বলল আনন্দ। আসলে এমন কখনো ভাবা যায় না যে মানুষটি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, তার বাড়িতে এত অনটন। আপনি কলকাতায় গিয়ে উনি কেমন আছেন দেখে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, কেমন? আমি নামছি। তারপর একদিন রাত্রে মোবাইলে ডাটা অন করে দেখল সঞ্জনা মেসেজ পাঠিয়েছে। এখন রাত 12টা বাজে। এখন কি আর রিপ্লাই দেওয়া ঠিক হবে? আগের ভুলটা মনে করে পরের দিন সকালে রিপ্লাই দেবে ঠিক করলো সে। বলতে বলতে আরও একটা মেসেজ দৃশ্যমান হলো। কি হলো? সরি বললাম তো, কিছু বললেন না? ক্ষমা করতে পারছেন না তাই তো? আমি আপনাকে ভুল বুঝেছিলাম, কিন্তু আপনার সম্পর্কে আদিত্য দাদু আমাকে বলতো, বাট আমি জানতাম না ওটা আপনি। আমার বাড়ির অবস্থা খুব খারাপ, মানসিক প্রেশারও থাকে, তাই অপরিচিত কারোর সাথে কথা বলার মতো অবস্থায় আমি ছিলাম না। ঠিক আছে, আপনাকে ক্ষমা করতে হবে না। এতক্ষণ মেসেজ দেখে সরির রিপ্লাই দিল। ইটস ওকে। দাদু কেমন আছেন? মোটামুটি ভালো। আপনার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। ঠিক আছে, গুড নাইট। ওকে, গুড নাইট। সঞ্জনার মনে একটু কষ্ট থেকেই গেল। তাকে তো খেয়েছে কিনা জিজ্ঞাসা করতে পারত, কিন্তু করেনি। তাহলে নিশ্চয়ই রেগেই আছে। পরের দিন ভোর 5:30 নাগাদ আনন্দের মোবাইলে রিংটন বেজে উঠল। আনন্দ অনেকটাই বিরক্ত হলো। এত ভোর ভোর কেউ ফোন করলে রক্ত মাথায় উঠে যায়। রেগে গিয়ে বিড়বিড় করলো আনন্দ, ঘুমের সময় ডিস্টার্ব করে। তাও মোবাইলটা দেখলো কে ফোন করেছে। মিষ্টি। দেখা মাত্র সে চমকে ধরপড় করে উঠে পড়েছে। হ্যালো। এমন ভাবে জেগে গলা ঝেড়ে ফোনটা ধরল যেন সে অনেক আগেই ঘুম থেকে উঠেছে। এখন তার ঢুলু ঢুলু চোখে ঘুমের চিহ্ন মাত্র উধাও। আর ফোন ধরতে অপর দিক থেকে, এই হ্যালো, আপনি ঘুম থেকে উঠে পড়ুন, আপনার টিউশন পড়ানো আছে তো, আর ঘুমাবেন না কিন্তু। হ্যাঁ, রাখছি। আনন্দ হ্যালো বলার আগেই ফোনটা কেটে দিয়েছে। আশ্চর্য ব্যাপার, আমার টিউশনের ব্যাপারে ও জানলো কি করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আদিত্যদার কাছ থেকে আমি যে প্রতিদিন লেট করে যাই সেটাও বলেছে। হে বাবা, কি লজ্জা কি লজ্জা। অন্যদিকে সঞ্জনা ভয়ে গড়গড় করে বলে ফোনটা কেটে দিয়েছে। যদি আনন্দ উল্টোপাল্টা কিছু বলে বা রেগে ওঠে। আনন্দ তখনও বিছানায় বসে আছে, আর তার মুখে লজ্জা আর আনন্দ দুটোই মিশে আছে। এই প্রথম বিরক্তি থেকে খুশিতে খুব তাড়াতাড়ি অনুভূতি রূপান্তর লক্ষ্য করল সে। সালা এত ভোরেও ঈশ্বরও ফোন করলে আনন্দ তাকে গালি দিয়ে আবার শুয়ে পড়ত। অনেক রাত জেগে রিলস দেখে সে, তার মেইন কোর্স, আর পড়াশোনা তার সাব কোর্স। আর এখন 5:30 তার মধ্যরাত্রি। অ্যালার্ম 6:30, 6:45, 7টা। 3টে অ্যালার্মও কখনো কখনো ফেল করে যায় তার ঘুম ভাগাতে। কখনো কখনো আদিত্যর বাড়ি থেকে কল এলে তবেই ঘুম থেকে ওঠে, তারপর পড়াতে যায়। অথচ টিউশনে ঢোকার সময় হচ্ছে 6:50। নিতান্ত ভালো বলেই এমন ল্যাদখোর ছেলেকে টিউশন পড়াতে রেখেছে, নয়তো কবেই ছাঁটাই দিয়ে দিত। আনন্দর রুম থেকে আদিত্যর ঘরে যেতে সাইকেল করে 10 মিনিট লাগে, আর আদিত্যর বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে সঞ্জনার বাড়ি। অবশ্য সেটা পরে জেনেছিল। সঞ্জনা 25 মিনিট বাসে, তারপর 45 মিনিট সাইকেলে করে নিজের বাড়ি থেকে কলেজে যাতায়াত করে। বিকেলে আনন্দ দ্বীপের সাথে একবার ঘুরতে যেখানে গিয়েছিল, ওই আর্ট গ্যালারি দেখার দিন সেখানে একা গিয়ে পথের ধারে বসে আছে। তারপর সঞ্জনার পেজে। থ্যাংক ইউ সো মাচ আমাকে ভোর ভোর ঘুম থেকে ডেকে দেওয়ার জন্য। এটা অবশ্য কথা বলার একটা বাহানা। সঞ্জনা সঙ্গে সঙ্গে মেসেজ সিন করেছে। এটা দেখে সে একটু থমকে গেল, আবারও খুশি হলো। এবার সঞ্জনা নিজে থেকেই বলল,
বলছি একটু কল করতে পারি? হ্যাঁ করুন না, কোনো প্রবলেম নেই। এ তো মেঘ না চাইতেই জল। দম বদ্ধ করে রিংটনের অপেক্ষা করছে এখন। হ্যালো সঞ্জনা ম্যাডাম, কেমন আছেন? মিষ্টি, ওই নামেই আমি স্বাচ্ছন্দ্য ফিল করি, সঞ্জনা ম্যাডাম নয়। আর ভালো আছি। আপনি আমার থেকে বয়সে বড় হন, আপনি শুনতে আমি ঠিক অভ্যস্ত নই, তুমি বলতে পারেন। না মানে আচ্ছা, তুমি কেমন আছো তুমি মিষ্টি? সত্যি বলতে সবই তো জানেন আপনি। মানে মানে আমারও আপনি শুনতে খুব একটু অস্বস্তি করছে বটে। আসলে তোমাকে সরি বলতে চাই। আরে ইটস ওকে, আর কতবার বলবে, ছাড়ো তো সব। আমি ভুলে গেছি, অ্যান্ড পাস্ট ইজ পাস্ট, তাকে ভুলে যাওয়াই ভালো। এখন কি আমরা খারাপ অতীত নিয়ে আলোচনা করব নাকি ভালো কিছু নিয়ে আলোচনা করব? ওকে, বলছিলাম আমার মনে একটা ইচ্ছে ছিল, কিছু গাছ লাগাতে চাই, তবে একা গাছ লাগাতে আমার ভালো লাগে না। আমি ভাবছি কয়েকটা বট গাছ লাগাবো। বাহ, সে তো খুব ভালো কথা। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। এই আমাকে একটু হেল্প করতে পারবে? আসলে আমি আরও অনেকজনকে বলেছিলাম, কিন্তু তারা ইন্টারেস্টেডই নয়, আমার কথা গ্রাহ্যই করলো না। আর আমার বন্ধুদের বললে তারা তো হেসেই অস্থির। ঠিক আছে, আমি না হয় হাতে হাতে একটু হেল্প করে দেব। তবে একটা কথা বলো, ওই যে তুমি এঁকেছিলে ওই বাসে হাতল ধরা দুটো হাত পাশাপাশি, ওইটা কি তোমার জীবনের কোনো ঘটনা? মিষ্টি চুপ করে রইল। আবার জিজ্ঞাসা করলো আনন্দ। আচ্ছা আচ্ছা মিষ্টি, তোমার মনে কি বিশেষ কেউ আছে বা ছিল? থাক না ওসব কথা। আচ্ছা 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 ঠিক আছে, সেসব না হয় থাক। আচ্ছা, আমি কিন্তু তোমাকে হেল্প করব, তুমি আমাকে একটা হেল্প করবে? যদি আমার দ্বারা সম্ভব হয় তাহলে অবশ্যই করব, আর যদি না পারি? না না, পারবে পারবে, শুধু মন থেকে চাইলেই হবে। আচ্ছা বলো, কি করতে পারি আমি তোমার জন্য? আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে একটা ভবতারিণী মায়ের মন্দির আছে, সেখানে একটু পুজো দিতে যাব। আমার বন্ধু দীপকেও বলেছি, সে আমাকে বিশেষ পাতা টাতা দেয় না। তাই যদি তুমি আমার সঙ্গে যেতে আর কি, মানে ওই মা কালীর মন্দিরে, তাহলে মানে 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 তোমার প্রবলেম থাকলে কোনো অসুবিধা নেই। আরে প্রবলেম থাকবে কেন? তুমি তো আমাকে মায়ের মন্দিরে নিয়ে যেতে চাইছো, পাচার তো করে দিতে চাইছো না। দাদু বলেন তুমি নাকি একা একা রুমের ভেতরে সবসময় বসে থাকো। কেন, বিকালের দিকে তো একটু ঘুরতে বেরোতে পারো। আচ্ছা, কেউ না থাকলে একা একাও তো বেরোতে পারো। একটু আকাশের দিকে তাকালে, অপরিচিত মানুষের সাথে দুটো কথা বললে দেখবে মনটা কত ফ্রেশ লাগবে। তা না করে রুমের ভেতরে চুপ করে বসে থাকে, মনটাও তো গুমোট হয়ে যায় নাকি? সঞ্জনা, তোমার গলাটা না সত্যিই ভীষণ মিষ্টি, আর মোবাইলে শুনলে আরো মিষ্টি লাগে। মনে হচ্ছে তুমি ব্রডকাস্ট করছো। আর যে সঞ্জনা, তুমি কি রেডিওতে কাজ টাজ করো নাকি? কি যে বলো না তুমি। বলার সাথে সাথেই দুজনে আবার হেসে ফেলল। হাসির শেষে একটা অপূর্ব কথা বলল আনন্দ। এইভাবে শত দুঃখ কষ্টেও হাসিটাকে ধরে রাখবে মুখে, দেখবে সমস্ত প্রবলেম কোথায় গায়েব হয়ে গেছে। কিউকি স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ এর কি আছে, এটা তো সিম্পলি একটা কথা, সবাই জানে, কিন্তু কজন মানতে পারে বলো তো? হ্যাঁ, সে তো ঠিক কথা। তোমার রাধারানীকে এসব বলেছো কখনো? কে রাধারানী? আরে তুমি বাঁশি বাজানো কেষ্ট ঠাকুর যে, তোমার যদি রাধারানী না থাকে তাহলে আর কার থাকবে? আরে কি যে বলো না, দূর, ভাল লাগে না। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো এবার সন্ধে হয়েছে, আমাকে ঠাকুরের কাছে প্রদীপ জ্বালাতে হবে। পরে কথা হবে, হ্যাঁ, টাটা। টাটা। ফোনটা কেটে আনন্দ কল্পনা করছে মিষ্টি যখন ঠাকুরের কাছে প্রদীপ ধরবে তাকে ঠিক কতটা সুন্দর লাগবে। তখন কি চশমা পড়বে? না না, ঠাকুরকে কি চোখ দিয়ে দেখা যায়? মন দিয়ে দেখতে হয়। দীপের শিখার মতো দীপ্ত মুখখানা কল্পনা করতে করতে সে হাঁটতে শুরু করলো রুমের দিকে। বেশ কয়েকটা দিন কাটলো শিশিরের শব্দের মতো। এখন মিষ্টি আর আনন্দ বেশ ভালো বন্ধু হয়ে উঠেছে। মিষ্টি সময় সময় আনন্দের পড়াশোনার খোঁজ খবর নেয়। যেদিন যেদিন তার টিউশন পড়ানো থাকে সকালে ফোন করে ডেকে দেয়। চাকরির পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে বলে। কিছু বইপত্র বুঝিয়ে সুজিয়ে আনিয়ে দিয়েছে। আর যখন তখন জিকে প্রশ্ন জিজ্ঞাসা করে।
আজ সকালে দুজনে মিলে 5টি বটের চারা নিয়ে 5টি আলাদা আলাদা জায়গায় বসাবে। একটি কলেজের ভেতরে পেছনের দিকে, একটি কলেজের গেটের কাছে, একটি রেলের লেভেল ক্রসিং এর কাছে, আরেকটি পাঁশকুড়া পার্কের কাছে, আরেকটি পার্ক থেকে আসার পথে ভবতারিণী মায়ের মন্দিরের কাছে। গাছগুলো রক্ষণাবেক্ষণের জন্য নেটের বড় জালও কিনেছে। তারা দুজন মিলে 1 বছর এই গাছগুলোকে নিজেদের দায়িত্বে জল, সার আর ভালোবাসা দেবে, যাতে আজ থেকে 50 বছর পরে এদের কাছ থেকে 1000 গুণ বেশি ভালোবাসা ফেরত পেতে পারে। মিষ্টিকে আজকে মায়ের মতো দেখাচ্ছে। কত স্নেহ ভালোবাসায় খালি পায়ে কাদামাটিতে নিজের হাতে মাটি কোপাচ্ছে। আনন্দ বালতি বালতি করে জল আনছে। দুজনে হাতে হাতে মিলে শেষ চারাটা পুঁতল কলেজের পেছনের দিকটায়। কাদা হাতে মিষ্টিকে অনেক বেশি মিষ্টি লাগছে। মনে মনে আনন্দ ভাবল, এই হলো মাটির মানুষ। গাছ লাগাতে লাগাতে একবার দুজনের মাথা ঢোকাঢুকিও হয়ে গেল। দুজনেই শব্দ করে উঠল, আর এই এই মাথায় মাথায় মাথা ঘষো, না হলে শিং হয়ে যাবে। সিং গজালে কিন্তু আমি অরিজিৎ সিং এর ভাই আনন্দ সিং হয়ে যাব, যদিও বাঁশি বাজাই। তারপর মিষ্টির কথা মতো মাথা ঘষে নেয়। খানিকক্ষণ পর বলে, মিষ্টি, জানো তো, এই গাছটা হলো আমাদের বন্ধুত্ব। আমরা যখন থাকবো না তখনও কিন্তু এটা থাকবে। এর শিকড়গুলো আমাদের বিশ্বাস, আর এই ছোট ছোট পাতাগুলো ভালোবাসা। যত দিন যাবে তত বাড়তে থাকবে। আনন্দদা, তুমি এত ভালো কথা কোথা থেকে শিখলে বলো তো? মন থেকে। এই কথাতে দুজনের চোখাচোখি হতে আনন্দ আবার বলল, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। এই বলে আনন্দ মিষ্টির গালে একটু কাদা লাগিয়ে দিল। মিষ্টি রেগে তো গেলই না, বরং খিলখিল করে হেসে বলল, বসন্ত এসে গেছে, তোমাকে মাখাই তোমাকে মাখাই। না না না, এখন না, এখন এখন হোলি ঠলি নয়। এবারে হোলিতে আমি তোমার জন্য ওই গালে এই দুটো জায়গা ফাঁকা রাখবো, ঠিক আছে? এমনিতেই ঘর থেকে বেরোয় না রং মাখার ভয়, আবার লোককে রং দেবে। হ্যাঁ, এই বছর মাখবেও, মাখাবেও। হাত ধুয়ে নিজের পকেট থেকে রুমাল বের করে আনন্দ মিষ্টির গাল থেকে কাদাটা মুছে দিল। আর মুছতে মুছতে বলছে, ব্যাস, সেই রুমালটা আমি আর ধোবো না, বাক্সে রেখে দেবো। এ মা, ইস, কাদা মাখা রুমালটা না ধুয়ে বাক্সে রাখবে? ওগো, এটা কাদা নয়, তোমার গাল থেকে পাওয়া চন্দন, তুমি বুঝবে না। তুমি না আনন্দদা, মানে কি যে বলবো তোমাকে, ভাষাই খুঁজে পাচ্ছি না। বেশ খুশি মনে মিষ্টি আনন্দকে শোনালো। তারপর অনিচ্ছাকৃত আনন্দ বলল, যার জন্য একদিন ফেসবুকে ক্যাপশন দিয়েছিলে একদিন স্বেচ্ছায় মৃত্যুবরণ করব, তার জন্য খানিকটা ভাষা খুঁজে রাখো। আনন্দর এই কথা শোনা মাত্রই মিষ্টি সেভাবেই কাদা হাতে বটচারার গোড়াটায় মাটি দিয়েছিল। সেভাবেই টপ টপ করে 2 ফোঁটা জল চোখ থেকে ঝরে গেল সেইখানে। জানি না সেই জল মাটি চুইয়ে শিকড়ে পৌঁছাবে কিনা। তবে আনন্দ ভীষণ দুঃখ পেল তার এই বোকা টাইপের কথাটার জন্য। মিষ্টি, সরি মিষ্টি, মিষ্টি কেঁদো না, তোমার তোমার চোখে জল মানায় না। নিজের হাতে মিষ্টির গাল থেকে বৃষ্টি মুছে দিল। আনন্দ শুধু সুখের জন্য আসে না, আনন্দ আসে পাহাড় প্রমাণ দুঃখ নিজের মাথায় পুষে নিতে। বলতে বলতে আকাশ মেঘলা, কি জন্য জানি না অপ্রত্যাশিত টিপ টিপ করে পুষ্প বৃষ্টিও শুরু হয়ে গেল। ভালো কাজে সব সময় ভগবান সহায় হয় না, তাই হয়তো বৃষ্টি নামলো। এই চলো চলো, এই কার্নিশটা নিচে কি দাঁড়াই, আস্তে। এই বলে আনন্দ এক হাতে মিষ্টির হাত ধরে অন্য হাতে বালতিটা নিয়ে কার্নিশের তলায় দাঁড়ালো। নিজেই মিষ্টির হাতটাও ধুইয়ে দিল আর ধুতে ধুতে বলল, মিষ্টি, আমি তোমার দুঃখের ভাগ নিতে চাই। তোমাকে তোমাকে আজকে সবটা বলতেই হবে, কারণ তুমি আমাকে আড়ালে রেখে কাঁদবে সেটা আমি মেনে নিতে পারবো না। মিষ্টি, প্লিজ বলো,
তখন আমি ক্লাস 10-এ পড়তাম। আমার এক বান্ধবী ছিল, তার দাদা প্রদীপ্ত আমাকে প্রপোজ করে। তাকে দেখতে বেশ সুন্দর ছিল, আমার বয়সটাও কম, আমিও তাকে ভালোবেসে ফেলি। এত কিছু বুঝতাম না যে। ধীরে ধীরে অনেক কিছু জানতে পারলাম তার ব্যাপারে। আমার কাছে তার বান্ধবীদের রূপের প্রশংসা করতো, তারা নাকি অনেক সুন্দর দেখতে, তাদের গায়ে হাত দিলে কিছু বলে না। তারপর মিথ্যে কথা বলতো, অনেক মদ সিগারেটের নেশা করতো, আমাকে মারতো। অন্য একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্কও ছিল। আর মেনে নিতে পারলাম না আমি। বাড়িতে জানানো হলো সমস্ত কিছুই। তার বাড়ির সাথে আমার বাড়ির ঝামেলাও হলো। বাবাকে প্রথমবার আমার জন্য কাঁদতে দেখলাম, কিন্তু ভুলে যেতে চাইলে কি ভুলে যাওয়া যায় বলো? আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিল। তারপরও আজও আমি তার খারাপ চাই না। মনে মনে তাকে এখনো কোথাও একটা রেখে দিয়েছি। তবুও এখন কোনো ছেলের গায়ের গন্ধটাও আমার সহ্য হয় না। শেষের বাক্যটা শুনে কেমন যেন একটু দূরে সরে যেতে চাইছে আনন্দ। আসলে এই কথাগুলো শোনার সময় যে যে কথাগুলো মিষ্টির জীবনটাকে এত বছর অন্ধকারে রেখেছে, সেগুলো সে করবে না এমন প্রতিজ্ঞা করল। যাই ঘটে যাক সে মিথ্যে বলবে না। কখনো নেশা করে এসে বউয়ের গায়ে হাত তুলবে না, আর মদের নেশাও সে কখনো করবে না। কিন্তু শরীর ছুঁতে তারও যে ইচ্ছা করে, সেই জন্য নিজের প্রতি কেমন একটা বিচ্ছিরি অনুভূতি হচ্ছে। তুমি জানতে না তার অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে? কখনো তার মোবাইলে হাত দিতে দিত না, বলতো গার্লফ্রেন্ডের মতো থাকবি, কখনো বউ হতে যাবি না। তোমাকে এইভাবে তুই তোকারি করতো? আর বলো না গো আনন্দদা। আচ্ছা সে ঠিক আছে, কিন্তু আজকের পর আমি আর তোমার সামনে আসবো না। কেন? ছেলেদের গায়ের গন্ধ তো আমার গায়েও আছে। তুমি ছেলে নয়, তুমি মানুষ, একজন সত্যিকারের পুরুষ। নিতান্তই মন রক্ষা করার জন্য বলা কথা বলেই মনে হলো আনন্দ তার এখন ভয় হতে শুরু করেছে। কিছু প্রশ্ন তার মনে দানা বাঁধছে। সঞ্জনা তবে তার সাথে মিশছে কেন? কি চাইছে? তাকে কি সে শুধুমাত্র ব্যবহার করছে? হঠাৎ এতটা কেয়ার, যত্ন তার অনেকটাই সন্দেহজনক ঠেকল। ইতিমধ্যে বৃষ্টি কমে গেছে। আনন্দ আর কথা না বাড়িয়ে বলল, যাকে বৃষ্টি থেমে গেছে, চলো পরে কথা হবে। তোমাকে অনেকটা যেতে হবে, বাসে তুলে দিই, চলো। রুমে পৌঁছে ফ্যান আর আলো চালিয়ে দিয়ে দেখতে পেল খাটের উপর সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্পের বইটার পাতাগুলো একবার বন্ধ হচ্ছে, একবার খুলছে। আনন্দ দরজা বন্ধ করে মোবাইল ফোনের সেটিংয়ে গিয়ে পাসওয়ার্ড তুলে দিল। ওই যে শুনে এসেছে, মিষ্টিকে মোবাইল দেখতে দিত না, গোপন করত। কিন্তু আয়নায় নিজের মুখটা যেই দেখল, মিষ্টির মুখ ভেসে এলো। মনে মনে এখনো তাকে জায়গা দিয়ে রেখেছি। সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে হাত জোর করে অসহায়ভাবে জিজ্ঞাসা করল, এখন আমি কি করব ঈশ্বর? কি করা উচিত আমার? ধপাস করে দরজাটা খুলে যেতে আনন্দ তড়িৎ বেগে চোখ দুটো মুছে নিল। এই কী রে আনন্দ, না জানি একা একা কোথায় যাস মাঝে মাঝে? বেশ কিছুদিন ধরে দেখছি কিন্তু তোর এই চেঞ্জটা। কী ব্যাপার? হ্যাঁ সত্যি করে বলতো। এই ছেলেটা তাকায় দিকে। এ কী রে, তোর চোখ লাল কেন রে? কাঁদছিলি নাকি? এই কি হয়েছে বলতো? অসহায় আনন্দ আর লুকাতে পারল না। দ্বীপের কাছে গড়গড় করে সমস্ত কিছু বলে দিল। কিন্তু আজকে যা কথা হলো সেগুলো বলতে গিয়ে তার ঠোঁট আটকে গেল, বলতে পারল না। এসব শুনে দ্বীপ বলল, তোকে আনন্দদা বলে ডাকলো? যাকে বাদ দে। আরে সব দাদা তো আর দাদা হয় না, কিছু দাদা বাবাই দাও হয় বাবা। এই চুপ কর তো তুই। আনন্দ বলতে বলতে হেসেই ফেলল। তার সাথে দ্বীপ আস্তে আস্তে আনন্দকে জড়িয়ে ধরল। কংগ্রেচুলেশনস ফর ইয়োর লাইফ মাই ফ্রেন্ড। জিও। আরে এখনো উনুন ধরানোই হলো না, আর তুই পায়েস রান্নার জন্য শুভেচ্ছা জানিয়ে দিলি।
সত্যি গাছে না উঠতেই এক কাঁদি। সব হবে, সব হবে, ভগবান আছে বস, সব ঠিক হয়ে যাবে। বোকা ছেলে মেয়েদের মতো কাঁদতে শুরু করে দিয়েছে একেবারে। একবার সালা তোর উপর এত রাগ হয় না? এতদিন এই কথাটা চেপে রেখেছিলি, তোর পিটে পিটে সালা এত। পুনরায় দুজনে ফিক করে হেসে ফেলল। তারপর মোবাইল নিয়ে দীপ, লোকের গার্লফ্রেন্ড হলে চারিদিকে পাসওয়ার্ড লাগিয়ে দেয়, তুই তো পাসওয়ার্ড দেখি খুলে দিলি বাবা। তোর মতো চুম্মু ছেলে আমি এক পিসও দেখিনি মাইরি। পাসওয়ার্ড দিয়ে লাভ কি? আমার তো অত প্রাইভেসি নেই ভাই। হ্যাঁ, এইটা একদম খাঁটি কথা। জীবনকে পার্সোনাল ভাবা উচিত, কিন্তু এতটাও নয় বাবা। একদিন তো মরেই যাবি। বাহ 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 বাবা, খুব সুন্দর দেখতে তো, কপাল ঢেকে রেখেছে চুলে। বাহ, দারুণ মানাবে, দারুণ দারুণ। চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও। আর হ্যাঁ, বেশি একবারে ঘুর প্যাঁচ খাইও না, কেমন? তুই তো আবার যুধিষ্ঠিরের বাচ্চা। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একটু আধটু মিথ্যে বলতে হয় বন্ধু, এটা যেন মাথায় থাকে। এই শোন, এসব প্রেম টেম কিছু না, বুঝলি? আর আমি যেমন আমি তেমন, না কিছু লুকাতে পারবো না কিছু মিথ্যে বলতে পারবো। তাতে আমার যা হওয়ার হবে, আর আমি অত অত স্মার্ট হতে পারবো না। ও হয়েছে হয়েছে, জ্ঞান দিতে শুরু করলে থামে না আর। খেয়েছিস কিছু? না। খেতে বস, আমি খাবারটা নিয়ে আসি। সারা যুধিষ্ঠির। আনন্দ হেসে দিল আর আসন পাততে গেল। খাওয়া শেষে ডেটা খুলে দেখল মেসেজ এসেছে। এই, আমার কথায় কি তোমার খুব খারাপ লেগেছে? আমি তোমাকে মিন করে কিছু বলিনি। আমার কথায় যদি তুমি আঘাত পেয়ে থাকো তাহলে সরি। আমার সাথে কথা বলা বন্ধ করো না প্লিজ। আনন্দ রিপ্লাই দিল, আরে না না, কিছু মনে করিনি। শুধু এটা ভাবছি যে তুমি এতগুলো বছর পরেও এত বড় দুঃখ বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, অথচ কেউ কিছু জানে না। আমাকে আমাকে তুমি ভুল বুঝো না আনন্দদা। না না, আমি তোমার জন্য 4 জন বাচ্চা ঠিক করেছি। তোমার সময় হবে, তাদের আঁকা শেখাবে। সময় হবে না মানে? অবশ্যই হবে। ইস, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আমি কত দিন ধরে খুঁজছিলাম গো। হ্যাঁ, বন্ধুকেই তো ধন্যবাদ জানায়। আচ্ছা বাবা, আর বলবো না। 1 মাস হয়ে গেল মিষ্টি আদিত্যর বাড়িতেই 4 জনকে ছবি আঁকা শেখায়। আর আনন্দ সামনের রেলের এক্সামের জন্য একটু একটু করে অঙ্ক, রিজনিং, জিকে প্র্যাকটিস করতে থাকে। দুজনে একসাথে দাঁড়িয়ে ফুচকা খায়, দুজনে একসাথে চা খায় স্টেশনের কাছে ছোট্ট ফুটপাতের দোকানটায়। স্টেশনে দিন কাটানো ছোট ছোট অনাথ ছেলে মেয়েদের কাছে এলে মিষ্টি তাদের মাথায় হাত বুলিয়ে দেয়। তাদের গায়ের ময়লা মিষ্টির কাছে যেন দেবতার মতো পবিত্র। পথ চলতি কুকুরকে বিস্কিট খাওয়ায় আনন্দ যত দেখে মিষ্টিকে তত অবাক হতে থাকে। কখনো চায় চুমুক দিয়ে আনন্দ 2টো লাইন শোনায়। তোমার সাথে ভিক্টোরিয়া, মাটির ভাঁড়ে গরম চা, তোমার সাথে হঠাৎ দেখায় থমকে গেছে কলকাতা। বাহ, খুব সুন্দর। জানো, তুমি যখন বলতে থাকো আমার খুব মন দিয়ে শুনতে ইচ্ছে করে, মনে হয় আরো শুনি আরো শুনি। এখন তো আনন্দের এঁটো ভাড়েও চুমুক দেয় মিষ্টি। আচ্ছা, এটাকে কি এক প্রকারে চুম্বন বলা চলে? যে জায়গায় দুজনে একসাথে চুমুক দেয় তারপরেও কি সেটা চুম্বন নয়? ভাবতে থাকে আনন্দ, কিন্তু মিষ্টিকে বুঝতে দেয় না। তার সাথে আরও আড্ডা চলে। প্রিয় লেখক শরৎচন্দ্রকে নিয়ে অনেক আলোচনা হয়। এখন তো মিষ্টির বন্ধু বান্ধবী রামানন্দ, পূরবী, মাধুরী আর দীপ একসাথে রেস্টুরেন্টেও যায়। মিষ্টি যেতে চায় না, কিন্তু তাকে দীপ অনেক বুঝিয়ে নিয়ে আসে। মূলত টাকার অভাবে যেতে চায় না, কিন্তু মিষ্টি জানে না তার জন্য আনন্দ কিডনিও বিক্রি করে দিতে পারে। এটা কোনো কথার কথা নয়, ভীষণ সত্যি কথা। তাদের দুজনকে পাশাপাশি বসায় সবাই মিলে। দীপ লুকিয়ে বাঁশি নিয়ে আসে। তারপর মাধুরী ডান হাত আনন্দের কাঁধে তুলে দেয় আর জোর করে আনন্দকে বাঁশি বাজানোর আবদার করে সবাই একসাথে বলে ওঠে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। মিষ্টি লজ্জায় লাল হয়ে যায়। নতুন ভাবে আড্ডা জমে ওঠে। রামানন্দ সবার সাথে সেলফি নেয়। মিষ্টির মোবাইল থেকে আনন্দ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় ছবিটা। ক্যাপশনে লেখে,
নানা রঙের দিন। সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা শরৎচন্দ্রের বাড়িতে বেড়াতে যাবে, কারণ এখানে অবস্থিত সবগুলো মাথারই প্রিয় ছাতা অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দকে বাদ দিলে বাকি সবাই প্ল্যান করে শরৎচন্দ্রের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। ওইটা ছিল বিশেষ দিন, আনন্দ নিজেও জানত, কিন্তু সে কথা সে কাউকে বলতে পারবে না। যাওয়ার আগের দিন জানতে পারল মিষ্টির পিরিয়ডস হয়েছে। এটা অবশ্য মাধুরীর মুখে শুনেছে আনন্দ। সে তড়ি ঘড়ি মিষ্টিকে ফোন করে যেমন তেমন করে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে চাইল। মিষ্টি, কালকে আমার একটা কাজ আছে, আমরা অন্য কোনো দিন যাই। তাছাড়া যাওয়ার দিন তো আর চলে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কাল না হয় থাক, তোমার যখন প্রবলেম হচ্ছে। আসলে আমার মনটা একটু খারাপ করছে, তুমি একটু বাঁশি শোনাতে পারবে? আমার তো প্র্যাকটিস করা নেই, আজকে ঠিক পারবো না। আচ্ছা থাক, কিন্তু তুমি আজকেই প্র্যাকটিস করবে, যাতে আবার আমার মন খারাপ হলে তুমি বাঁশি শোনাতে পারো। মন খারাপ কিন্তু যখন তখন হতে পারে, আর যদি প্র্যাকটিস না করো তবে আরই। ফোন রেখে দিয়ে আনন্দের মনটা খারাপ হয়ে গেল। সে জানে বাঁশি যদি প্র্যাকটিস থাকতো আজকে সে অবশ্যই শোনাত। মন খারাপের কারণটাও সে বেশ ভালোই অনুমান করতে পারছে। এই ভেবে প্র্যাকটিস শুরু করে দিল। পরের দিন দীপ সকাল 7টায় এসে দরজায় কড়া নাড়ছে। এই আনন্দ, এই শালা, আর কত ঘুমাবি রে? দরজা খুলে গেল, দেখল আনন্দ পড়তে বসেছে। ও বাবা, উঠে পড়েছিস নাকি রে? না না, তা ভালো তা ভালো, কতদিন পরে তোকে সকালে উঠে পড়তে দেখছি। হ্যাঁ, ভেরি গুড। নে নে, রেডি হতো, রেডি হ, স্নান টান কর, আজকে মন্দিরে যাব। দীপের মুখে মন্দিরের কথা শুনে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। হাসতে হাসতে বিদ্রুপের সাথে উত্তর দিল, তুই যাবি মন্দিরে? হ্যাঁ, জন্মের পর প্রথমবার নাকি রে? মানে সূর্য কোন দিকে উঠেছে? যাই হোক, মন্দিরে আজ যাওয়ার ইচ্ছা তার ভালোই আছে, কারণ সে জানে আজকে একটা বিশেষ দিন। এই দিনে মন্দিরে যেতে হয়। দুজনে স্নান করে শার্ট প্যান্ট লাগিয়ে পদযাত্রা শুরু করল। সাথে একটি ব্যাগ দীপের কাঁধে, আর কিছু টাকা, মোবাইল, জলের বোতল, আর তেমন কিছু নেই। পুজো দেওয়ার জিনিসপত্র সব কিছু কিন্তু কিনতে হবে, কারণ এখানে তারা রুমে ভাড়া থাকে, তাই সবটা থাকা সম্ভব নয়। আরে এদিকে নয়, স্টেশনের দিকে চলো। পুরনো পাঁশকুড়া বাজারের দিকে যাওয়ার রাস্তা থেকে বেরিয়ে আনলো দীপ। এই বলছি, ওইদিকে শিব মন্দিরটা যাবি নাকি? আরে না না, শিবের ওয়াইফ, দুর্গার মন্দির। বাবা, এদিকে দুর্গা মন্দিরও আছে? চ, যেই মন্দিরে নিয়ে যাবি সেখানেই যাব। স্টেশনের দিকে গিয়ে হঠাৎ দীপ আনন্দের হাত ধরে স্টেশনের ভেতরে নিয়ে গেল। আনন্দ কিছুই বুঝতে পারছে না, আর দীপের সাথে কোনো বাক্যালাপেও সে আর যাচ্ছে না। ব্যস্ত স্টেশন পাঁশকুড়া জাংশন, বহু মানুষজনদের আসা যাওয়া। কুলিরা মাল ভ্যান টানছে, নতুন চওড়া ওভারব্রিজটা দিয়ে সবাই যাতায়াত করছে। পুরনোটা বন্ধ আছে, নতুন করে লাইনের কাজ চলছে। পুরনো লাইন তুলে নতুন লাইন পাতা হচ্ছে, তার সাথে স্টেশনের বিভিন্ন নির্মাণ কাজ। 5 নম্বর প্ল্যাটফর্মে পাঁশকুড়া হাওড়া লোকাল ট্রেনে উঠতে চমকে গেল আনন্দ। রামানন্দ, পূরবী, মাধুরী আর মিষ্টি আগে থেকেই কামরাতে বসে আছে, আর তার বুঝতে বাকি থাকলো না সে জানালার পাশে বসে থাকা মিষ্টির কানে কানে এসে বলল, এ কি, শরীর অসুস্থ নিয়ে চলে এসেছো? তোমাকে না করলাম তো। সব ঠিক আছে। এই তুমি বাঁশি এনেছো? এনেছি। ব্যাগ থেকে বের করে দাঁত দেখিয়ে নিজে থেকে দেখিয়ে দিল দীপ। আনন্দ আর কি করবে, মাথায় হাত দিয়ে বসে পড়ল ঠিক মিষ্টির অপোজিটের জানলার পাশে। রামানন্দ শুরু করে দিল আনুষ্ঠানিক শুভ ভ্রমণ পর্ব। হ্যালো 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 আচ্ছা, সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আমাদের এই কমিটির নাম রাখা হলো বাণী ত্রাস। যে যা ছবি তুলবে হোয়াটসঅ্যাপ ক্যাপশনে লিখে দিও। আমাদের কমিটির নামটা সবসময় দেবে। এখন থেকে আমরা শুধু শরৎচন্দ্র নিয়ে কথা বলবো, ঠিক আছে? একদম। আমি তো আজকে আসবো বলে কালকেই অভাগীর স্বর্গ পড়ে ফেললাম।
গাছটা তো কাটতেই দিল না মায়ের শেষ কাজে। শেষে খড় জ্বালিয়ে আমার জাস্ট চোখটা একেবারে ভিজে গেল। বলার সাথে সাথেই দীপ লাফিয়ে উঠল মিঠুন চক্রবর্তী স্টাইলে। সালা, এটা যদি আমার ক্ষেত্রে হতো না, বাজিয়ে দিতাম কানের গোড়ায় মারা। আমার মা মরেছে, আমার বাপের পোতা গাছ কাটতে না দেওয়ার ওকে। দীপ্তা, তোমার কিন্তু মা মরেছে, এত উত্তেজনা ভালো নয়। বেশ মজা করে কথা বলল পুরবী, আর সবাই হাহা করে হেসে উঠল। ট্রেন ছুটছে হাসির ছন্দে, তার সাথে পাশের পদ্ম ফুলগুলোও ছুটছে। আমার তো শরৎচন্দ্রের প্রতি আকর্ষণ সেই দেবদাস থেকে। তুমি বাবা আমাকে এক পেক রাম দাও, আমিও দেবদাস হয়ে যেতে পারি। তারপর দেখবে পারু পারু করা কাকে বলে। দীপদা, বলছি মন্দির গল্পটা পড়ছো? রামানন্দ যেই বলে উঠল কথাটা, অমনি মিষ্টি আর আনন্দ পরস্পরের চোখের দিকে তাকালো। তাদের চোখের ভাষা আগের থেকে অনেক বেশি ঘনীভূত আর ছন্দময় হয়ে উঠছে দিন দিন। তুমি আমাকে খালি একটা পইতে ম্যানেজ করে দেবে? পইতে আমিও মেয়ে পটাতে চাই। পুজো করতে গিয়ে মেয়ে পটানোর না আলাদাই একটা মজা। মিষ্টি আর আনন্দ তখনও গম্ভীরভাবে পরস্পরকে দেখছে, আর বাকিরা হেসে গড়াগড়ি খাচ্ছে। দিদা, তুমি না একদম জাতা। লোকের শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েও তাকে হাসিয়ে ছাড়বে। ডোন্ট মাইন্ড। মন্দির কিন্তু আমার প্রিয় একটা গল্প। যতবার পড়েছি না, চোখে জল আটকে রাখতে পারিনি। ইতিমধ্যে কাছে এসে পৌঁছেছে একজন অন্ধ হকার, যে শনপাপড়ি বিক্রি করছে। রামানন্দ সবার জন্য শনপাপড়ি কিনল, আর এমন অস্বাভাবিক স্বাবলম্বী মানুষের জন্য গর্বে তার সাথে একটি সেলফিও তুলে নিল। অন্যদিকে মিষ্টি ব্যাগে কি এনেছে সেটা সার্চ করতে আনন্দ টুক করে ব্যাগটা নিজের হাতে নিয়ে নেয়। ব্যাগের চেনটা খোলার সময় বাধা দিতে চেয়েও বাধা দিতে পারল না মিষ্টি। ব্যাগের ভেতরে একটা ছুরি, স্টিলের জলের বোতল, মানি ব্যাগ, রুমাল, একটা প্যাডও চোখে পড়ল। আনন্দ শুধু হাত ঢুকিয়ে মেহেন্দিটা বের করল, আর নিচের চেনটা খুলে দেখল না। সমস্ত কিছু নর্মাল ভাবানোর জন্য আনন্দ কমেন্টস করলো ছুরিটা দেখিয়ে। কি গো মিষ্টি, ছুরি এনেছো? কিডন্যাপ মার্ডারের প্ল্যানটা আছে নাকি? কি রে দীপ? তোকে মারা হবে, মারা কেলানো হবে। দীপের বলার সাথে সাথে আবার সবার হাসি একসাথে। আর রামানন্দ ছবি তুলে যাচ্ছে। তাকে দেখে বোঝাই যায় ছবি তোলার অনেক শখ তার। এতক্ষণে মিষ্টির হাতে মেহেন্দি আঁকতে শুরু করে দিয়েছে আনন্দ। অর্ধেকটা আঁকা হয়েছে। দেউলটি স্টেশনে ট্রেন ঢুকে গেল। মিষ্টির ব্যাগটা নিজের কাঁধে নিয়ে নেয় আনন্দ। সবাইকে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে টোটোতে উঠল। ট্রেনের হর্ন ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। হালকা গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজ গাছপালা, পাকা বাড়ি, কাঁচা বাড়ি, লোকজন। পিচের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে টোটো। মেহেন্দি আঁকা শেষ। সবাইকে বাম হাত তুলে দেখালো মিষ্টি। বাহ আনন্দদা, তুমি এত ভালো মেহেন্দি আঁকতে পারো। শোনো না, আমাকে একটু এঁকে দাও না গো। না না, আমি এঁকে দেবো, দাদাকে বেশি খাটাস না। থাক থাক, অনেক হয়েছে, আর তোকে এঁকে দিতে হবে না রে। আচ্ছা আজ থাক, পরে একদিন অবশ্যই তোমাকে এঁকে দেবো। খুব দরদি কণ্ঠে আনন্দ সবাইকে সন্তুষ্ট করে দিল। ভালো কথা, ভালোবাসা জীবনের জন্য কতটা জরুরি সেটা এমন কিছু মুহূর্ত না এলে বোঝা যায় না। তার উপর আবার তার এখন পৌঁছেছে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। গেটের সামনেই পুকুর। পুকুরে ঘাট আছে, চারিদিকে তাল গাছ, কলা গাছ, রোদ্দুর, আকাশ, বড় বড় গাছের ছায়া পুকুরের জল তরঙ্গে ভাসছে। পুকুরে নেমে মিষ্টি আর অপেক্ষা না করে মেহেন্দি হাত ধুয়ে নিল। এই পুকুরে নাকি গণেশ কার্তিক নামে একটি রুই, একটি কাতলা মাছ থাকত। তাদের নাকে সোনার নলক পরানো ছিল। নাম ধরে ডাকলে নাকি চলে আসতো তারা। শরৎবাবু নিজেই তাদের খেতে দিতেন। সবাই জল খেয়ে রেডি হয়ে গেল শরৎচন্দ্রের বাড়িতে ঢুকবে বলে। শরৎবাবুর বাড়িতে ঢোকার গেটের কাছে লেখাটায় চোখ পড়তে দাঁড়িয়ে গেল আনন্দ আর মিষ্টি। আল্লাহ, আমাকে যত খুশি সাজা দাও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। তার চোরে ঘাস খাওয়ার একটুকু জায়গা কেউ রাখেনি।
যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে দেয়নি, তার কুসুর তুমি কখনো ক্ষমা করো না। আনন্দ লক্ষ্য করল পড়া শেষ করে মিষ্টির চোখ দুটো ভিজে গেছে। প্রতিবারের মতো এবারেও প্রমাণ পেল সে মিষ্টির মনটা কতটা ফুলের মতো। অন্য পাশের লেখাটায় না পড়েই ঢুকে গেল। কারণ সে মিষ্টিকে কাঁদাতে চায় না। আর শরৎচন্দ্রের লেখা পড়বে, কিন্তু রুমালের প্রয়োজন হবে না এমনটা হয় না। দোতলা টালির বাড়ি এখনো তো এমনই আছে। ঘরটা সাদা রঙের, তার দরজা চৌকাঠ এসব ডিপ সবুজ। সাদা রং করা ঘরের মানুষগুলো ভীষণই সহজ সরল হয়। মেঝে ঢালাই দেওয়া, কি জানি আগে ছিল নাকি ওনার গত হওয়ার পরে হয়েছে, কিন্তু মেঝে কালো রং করা। এখানে শরৎচন্দ্র জীবনের শেষ 12টি বছর কাটিয়েছিলেন। শরৎচন্দ্র যে ঘরে বসে লিখতেন সেই টেবিল, সেই চেয়ার এখনো আছে। তার সাথে তার ব্যবহৃত জুতো, লাঠি। রুমের একদিকে দেওয়ালে ছোট ভাই প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায় ছবি টাঙানো আছে। আর জানলাটা ছিল বেশ বিচিত্র আয়তাকার, উলম্ব বরাবর অনেকটা লম্বা, আর অনুভূমির বরাবর 1-1.5 হাত মতো হবে। তাদের মাঝে পাঁজরের মতো রড লাগানো আছে। দেওয়ালগুলো অনেকটা চওড়া। এই জানলা দিয়ে আগে রূপনারায়ণ নদীটিকে দেখতে পাওয়া যেত। এখন নদীটি একটু দূরে চলে গেছে। শরৎবাবু এই নদী দেখে দেখে কত কিছু সৃষ্টি করে গেছেন। তারপরে বৈঠকখানা, যেখানে নেতাজি সুভাষ, বাঘা যতীন, রাসবিহারী বসু প্রমুখ স্বাধীনতা সংগ্রামীরা নৌকা করে এসে বৈঠক করতেন। সেখানে দাঁড়িয়ে কি শান্তি পাওয়া যায়। পুরনো দিনের রেডিও আর 100 বছরের পুরনো পেন্ডুলাম ঘড়িটা দেওয়ালের গায়ে। শরৎবাবুর ব্যবহৃত বেলজিয়াম কাচের আয়না, তামাক খাওয়ার গড়গড়া এখনো বৈঠক ঘরে মজুদ আছে। আনন্দ নিজের মুখটা একবার সেই ঐতিহাসিক আয়নায় দেখে নিল। পরম তৃপ্তির সাথে মনে মনে ভাবল, এখানে আসার আগে যতটা ভেবেছিল সে তার চেয়ে বেশি প্রাপ্তি তার হলো। ঠাকুর ঘরে রাধা কৃষ্ণের বিগ্রহ এখনো সেইভাবেই পুজো হয়। সকলে এখানে এসে প্রণাম করল। শরৎবাবু গরিব দুঃখীদের জন্য হোমিওপ্যাথি চিকিৎসাও করতেন এই ঠাকুর ঘরে। বাইরে দিয়ে দোতলায় ওঠার সিঁড়ি। মিষ্টি আর আনন্দ দুজনে উঠল। বাকিরা যে তাদের সাথে আসেনি সেটা আনন্দ খেয়াল করেনি। দোতলার রুমে শরৎবাবু ঘুমাতেন, আর বারান্দার ব্যালকানিতে প্রশস্ত একটা কাঠ রেখেছেন। যেই কাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে রূপনারায়ণ নদীটিকে সুন্দরভাবে উপভোগ করা যায়। মিষ্টিও সেইভাবে হেলান দিয়ে নদীটি দেখতে লাগলো। আনন্দ মিষ্টিকে দেখছে, তার সাথে দেখছে দোতলা থেকে দারুচিনির শাড়ি, বাঁশ গাছ, কলা গাছ, পাতাবাহার গাছ, পেয়ারা, খেজুর, সুপারি, নারকেল, আরো কত গাছে ভর্তি। আর এদের মাঝখান দিয়ে রাস্তা। রাস্তার ধারগুলোতে ইট দিয়ে সাজানো এক একটা ব্লক। তার সাথে ঝুলন্ত টবে দোতলায় পাতাবাহার গাছ দোল খাচ্ছে। সেগুলো দেখতে কি দারুণ লাগছে। আমাকে সত্যিই তুমি শরৎচন্দ্রের বাড়িতে এনে ছাড়লে মিষ্টি। তোমাকে থ্যাংক ইউ বলবো না, শুধু দেখাতে চাই যে দেখো ওই নদীর বুকে নৌকাগুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। তোমার সাথে কোনোদিন এখানে আসতে পারবো কখনো ভাবতে পারিনি আনন্দদা। সেইভাবে হেলান দিয়ে নদীটির দিকে তাকিয়ে মিষ্টির মুখে কবিতার মতো কথাটি চলে এলো। আমিও তো ভাবতে পারিনি তুমি আর বাকি সবাই মিলে আমাকে এইভাবে একটা সারপ্রাইজ দেবে। এই চলো চলো, তোমাকে একটা জিনিস দেখাই। দোতলায় হাতে আঁকা ঘোমটা দেওয়া বধূর ছবিটি দেখিয়ে মিষ্টি বলল, কি সুন্দর না ছবিটা। এই বলে আনন্দকে নিচে নামিয়ে নিয়ে গেল। এই দেখো শুকনো পেয়ারা গাছটা রামের সুমতিতে আছে। গাছটা এখনো এখানে পড়ে আছে। আর আর ওইখানে দেখো, এখানে ময়ূর রাখতো, এখন নিষেধ বলে শুধু খাঁচাটাই পড়ে আছে। এই চলো, তোমাকে আমি শরৎচন্দ্রের সমাধি দেখাতে নিয়ে যাব। এই কথা বলে তারা দুজনে গেল সমাধির দিকে। বংশ পরম্পরায় ক্রমে একটি পরিবার
এই বাড়ি থেকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন। তাদের সাথেও দেখা হয়ে গেল। কথা বলে বুঝল আনন্দ তিনি শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণ্ময়ী দেবীকে দেখেছেন। তাকে নাকি বড়মা বড়মা বলে ডাকতেন। শরৎচন্দ্রের সমাধি, তার পাশে তার মেজ ভাই যে রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসী হয়েছিল স্বামী দেবানন্দের সমাধিও আছে এখানে। এসব দেখে তাদের দুজনের এক অন্যরকম অনুভূতি হচ্ছে, যা তারা শব্দে কখনো প্রকাশ করতে পারবে না। এখান থেকে এসে ধানগোলাটার কাছে নিয়ে এলো। কি সুন্দর চৌকোনা ধানগোলা, কাঠ আর বাঁশ দিয়ে তৈরি, কালো রং করা। বাঁশ বাঁধাগুলো অনেক আলগা হয়ে গেছে, তবু টিকে আছে সেভাবে। আরও কিছু বছর আমাদের পৃথিবীতে বাঁচতে চায়। হাত দিয়ে আনন্দ দেখছে ধানগোলাটাকে। অমনি দ্বীপ তার চোখ দুটো পেছন দিক দিয়ে বন্ধ করে ধরল। হ্যাঁ চল, আজকে তুই শেষ, খতম করে দেওয়া হবে তোকে, চল। এই বলে ধানগোলার অন্য পাশে নিয়ে গেল। তারপর চোখ খুলতেই সামনে বার্থডে কেক, সবার মাথায় টুপি ইত্যাদি ইত্যাদি। হ্যাপি বার্থডে মাই ফ্রেন্ড, হ্যাপি বার্থডে আনন্দ, এই তালি দে। আনন্দের চোখ মুহূর্তে জলে ভরে গেল। জীবনে প্রথমবার কেউ তার জন্মদিনটাকে মনে করল। শুধু তাই নয়, তার সবচেয়ে পছন্দের লেখকের বাড়িতেই এত সুন্দর করে আয়োজন করল। এর আগে কোনো বছর তার জন্মদিনে কেউ একবার উইশ পর্যন্ত করেনি। মিষ্টির জন্য তার জীবনটা কেমন পাল্টে গেছে। মিষ্টি নিজের হাতে তার চোখের জলটা মুছিয়ে দিল। তারপর ব্যাগ থেকে ছুরিটা বের করে বাড়িয়ে দিল আনন্দের দিকে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আনন্দদা। নাও এবার মোমবাতিটা ফুদাও দেখি। এই, তুমি কি আমাকে ছুরি টুরি দেখিয়ে এভাবে সব কাজ করাবে নাকি? একটু জিভটা কেটে ছুরির ধারালো দিকটা নিজের দিকে করে ধরার বারটা আনন্দের দিকে বাড়িয়ে দেয়। দাঁড়াও দাঁড়াও, তোমার কপালে একটু সিঁদুরটা লাগিয়ে দিই। তোমার জন্য আমি না খেয়ে পুজো দিয়েছি। চট করে বলে উঠল মাধুরী। কেক কাটা, বার্থডে উইশেস, তারপরে মিষ্টি ব্যাগ থেকে নিজের হাতে আঁকা পেন্সিল স্কেচ তার সামনে মেলে ধরল। এই নাও, এটা হলো তুমি। জানি ভালো হয়নি, একটু চেষ্টা করলাম। এটা আমার জীবনের সেরা বার্থডে। এই ছবিটা মাকে গিয়ে দেখাবো। মা অবশ্যই বলবে প্রিন্ট করে নিয়ে এসছি আমি। থ্যাংক ইউ সো মাচ। দীপ আনন্দের বাম হাতে তার আনা ঘড়িটা পরিয়ে দিল। রামানন্দ, পূরবী, মাধুরী মিলে আনন্দের জন্য এনেছে অনেক অনেক চকলেট আর আনন্দের একটি প্রিয় বই, মা, আনিসুল হকের লেখা। এইসব দেখে আনন্দ ভাবছে, এসব বাস্তব নাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি বলতো। নিজের গায়ে একবার চিমটি কেটে দেখলো, না এটা সত্যি। কিরে, খাওয়াবি তো এবার? দীপ এক প্রকার হুমকির সাথে বলল, হ্যাঁ ব্যাস সেই ট্রিট না। আচ্ছা আচ্ছা, দেবো। আচ্ছা, তুই যে মন্দিরে নিয়ে আসবি বলেছিলি, হ্যাঁ বেটা মিথ্যেবাদী শঙ্খ ঘোষ। এই, এটা মন্দির নয়, চল চল, তোকে আমি ঠাকুর দেখাচ্ছি, চল। দেখেছি, আর দেখাতে হবে না। সবাই মিলে নদীর চরে গেল। সেখানে সবাই টিফিন করে নিল। তারপর রামানন্দ বলল, সে ট্রিট না হয় পরে হবে, আপাতত একটু বাঁশির সুর শুনিয়ে দাও। আনন্দ গত রাতে যা প্র্যাকটিস করেছিল তা সুন্দর করে রূপনারায়ণের ঘাটে বসে শোনাতে শুরু করল। সবাই তৃপ্তির সাথে নদীর স্রোতের মতো সুরের স্রোতে মুগ্ধ হয়ে শুভেচ্ছা জানালো। এইভাবে স্বপ্নের মতো দিনটা কেটে গেল। বিকালে ঘোরাফেরা করে পাঁশকুড়া জাংশনে পৌঁছাতে শুনতে পেল পবিত্র নামাজের প্রার্থনা। সবাই বাসে উঠে গেল আর আনন্দ আর দীপ রুমের দিকে চলল। বেশ কয়েকদিন পর সঞ্জনা পাঁশকুড়াতে টিউশন করে মোটামুটি যোগ্য সাম্মানিক পেল প্রথমবার। এখন তার কাছে ছাত্রছাত্রী বাড়তে বাড়তে 13 জন হয়েছে। সে বুঝতে পারল এবার তার উত্তরণের দিন শুরু, আর এর পুরো ক্রেডিট সে আনন্দকে দিতে চায়। আগে বাড়িতে শেখাত, কিন্তু ঠিকঠাক সাম্মানিক পেত না। আনন্দের সাথে দেখা হওয়ার পর থেকে যেন তার জীবনে পৌষ মাস চলছে। মনে মনে ভাবছে
পরের মাস থেকে প্ল্যাটফর্মের অনাথ ছেলেমেয়েদের ছবি আঁকা আর পড়াশোনার দায়ভার নেবে দুজন মিলে। সাথে অবশ্যই বাকি বন্ধুদেরও নেবে। সে 100% শিওর। আনন্দ এটা শুনলে অনেক হ্যাপি হবে। সেই খুশিতে বাড়ি থেকে ফিরে আমাদের সবার প্রিয় বাঁশির রাখাল আনন্দকে ফোন করলো। হ্যালো, সামনে মঙ্গলবার আমরা ভবতারিণীর মন্দিরে যাব, সময় হবে তো তোমার? সময় হবে মানে আলবাত হবে, খুব হবে। তোমার মনে আছে তাহলে? বারে, মনে থাকবে না আবার? তোমার কথা কি চাইলেও ভোলা সম্ভব? একদমই নয়। এই শোনো, একটা জামা প্যান্ট কেচে নিও, জামার ভেতরে স্যান্ডো গেঞ্জি অবশ্যই পরে এসো, আর অবশ্যই সাদা রঙের স্যুট প্লিজ। কি আশ্চর্য, সাদা রঙের স্যুট না হয় পরলাম, কিন্তু জামার ভেতরে তো গেঞ্জি পরবো রে বাবা, সেটা বলার কি আছে? না মানে মনে করিয়ে দিলাম, এই তুমি তো ভোলা মহেশ্বর। আমার তো সেরকম ভালো জামা নেই। আহা, যা আছে তাই পরে আসবে। আমি বাড়ি থেকে ফুল, ধূপ, ফল, মিষ্টি যা যা লাগবে সব নিয়ে যাব, তোমাকে সে নিয়ে ভাবতে হবে না। ইয়েস ম্যাম। তুমি একটা খুব সুন্দর হলুদ শাড়ি পরে এসো। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবে? এই বলছি, দাদু কেমন আছেন? দাদু মোটামুটি ভালো আছেন, তার সাথে বাড়ির সবাইও ভালো আছে। বাড়ি থেকে তোমাকে মা ফোন করেছিল? এই তো একটু আগেই মায়ের সঙ্গে কথা হয়েছে। আচ্ছা, তাহলে মঙ্গলবার মন্দিরে যাবে তো? না না, তোমার সাথে মুসরি যাব, ব্র্যান্ডি খাবো। নাইস হ্যাভ ইট। ইয়েস। চলো ঘুমিয়ে পড়ো, স্বপ্ন দেখতে শুরু করো, বুঝলে তো? আমি আসছি তোমার স্বপ্নে, আর দুজন মিলে চলো বেরিয়ে পড়ি মুসৌরি। কে? গুড নাইট। উফ, হনুমান তো হনুমান, ছাতার মাথা একটা। চলো আর একটু পড়ে নাও, সামনেই রেলের পরীক্ষা। আর বেশি রাত জেগো না, হ্যাঁ? গুড নাইট, হ্যাভ আ সুইট ড্রিম। সেম টু ইউ মিঠাই রানী। ফোনটা রেখে দিয়ে একটা রোমান্টিক গান চালিয়ে নাচতে শুরু করে দিল আনন্দ। মনে মনে ঠিক করলো মায়ের কাছে পুজো দিয়ে জানিয়ে দেবে মনের কথাটা, আর নিশ্চয়ই না করবে না মিষ্টি। সেই ভয় তার মন থেকে উঠে গেছে, তাই নির্ভয়ে জিকে পড়তে শুরু করলো। আজ মঙ্গলবার সকাল 10টায় বাস থেকে শাড়ি পরা মিষ্টিকে নামতে দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল। চশমা নেই চোখে, হলুদ শাড়ি পরেছে, খোলা চুল, কানের কাছে লাল রঙের একটি সুন্দর জ্যান্ত ফুল গোজা। এই প্রথমবার শাড়ি পরা অবস্থায় মিষ্টিকে দেখে মহারাজের মুখের বুলি শূন্য হয়ে গেছে, যেন চিনতেই পারছে না। এই যে হাঁ করে কি দেখছোটা কি? এগুলো ধরো। বাস থেকে নেমে মিষ্টি আনন্দের হুঁশ ফেরালো। পুজোর জিনিসপত্র ভাগ করে টোটোতে উঠল দুজনে। যদি মনের কথা বলতে গিয়ে তুতলে যায় সেই ভয়ে কাগজে লিখে এনেছে আনন্দ। ভাঁজ করে বুক পকেটে রেখেছে কাগজটা, পুজো দিয়েই বলবে। নিজের বুক পকেটের দিকে তাকাতে গিয়ে লক্ষ্য করলো মিষ্টি আলতা পরেনি। টোটো চলতে শুরু করবে, ঠিক সেই সময় আনন্দ গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে একটা ছোট্ট আলতার শিশি কিনে প্যান্টে লুকিয়ে টোটোতে উঠে পড়ল। টোটো চলতে শুরু করল। মিষ্টির ভেজা চুলের গন্ধ যেন আনন্দকে চাপটে ধরছে। সে আলতা বের করে চোখ আর হাতের ইশারায় চুপ করে বসে থাকতে নির্দেশ দিয়েছে মিষ্টিকে। নিজের হাতে প্রিয় মানুষের পায়ে আলতা পরিয়ে দিতে লাগলো। এদিকে মিষ্টি লজ্জা পেয়ে কি করবে না করবে সেই ভেবে এদিক সেদিক তাকাচ্ছে, আর আনন্দের এই দুষ্টুমিও সহ্য করছে। কিন্তু তার মুখে অপূর্ব একটি মৃদু হাসি বুঝিয়ে দেয় এই পাগলার পাগলি হতে সে রাজি। আলতা পড়ানো শেষ হলে মিষ্টিও একইভাবে ইশারাতে চুপ করে বসতে নির্দেশ দেয় আনন্দকে। আনন্দ এই চুক্তিতে রাজি, কিন্তু কেন সে বুঝতে পারল না। মিষ্টি মাথা নামিয়ে হাত দিয়ে আনন্দের পা দুটো ছুঁয়ে প্রণাম করল। নিজের রুমাল দিয়ে তার হাতের আলতাটা মুছে দিল ভালো করে। তারপর পট পট করে আনন্দের জামার বোতাম খুলে দিতে লাগলো। আনন্দ তো অবাক, তাও ডিল ইজ ডিল।
তাছাড়া মিষ্টিকে সে অন্ধের মতো বিশ্বাস করে ফেলেছে এখন, তাই আর কোনো কিছুর পরোয়া করে না। খুব সিম্পল মুখ করে মিষ্টি চোখে চোখ রেখে তাকায়। মিষ্টি ব্যাগ থেকে হলুদ রঙের একটি পাঞ্জাবি বার করে আনন্দকে পরাতে সাহায্য করে। আনন্দ এত বড় সারপ্রাইজ হবে স্বপ্নেও ভাবেনি, কারণ এই পাঞ্জাবিটা তার পছন্দের, কিন্তু টাকার প্রবলেমে কিনতে পারেনি। পাঞ্জাবির ওপরে সাদা রঙের নকশাটা ভীষণ সুন্দর হয়েছে। আনন্দের বুঝতে বাকি রইল না, এত সুন্দর একটা নকশা মিষ্টিরই হাতের কাজ। কিন্তু এখনো সে বুঝতে পারছে না মিষ্টি বুঝলো কি করে, তাকে তো সে আগে কখনো বলেনি। আনন্দ এত বড় উপহার পেয়ে প্রশংসায় পঞ্চমুখ করে বলল, পাগলি মেয়ে একটা, খুব সুন্দর লাগছে। এই আমাকে কেমন লাগছে? একেবারে হেভি লাগছে। দেখা মাত্রই কোনো এক সুন্দরী অবশ্যই ছোঁ মেরে নিয়ে চলে যাবে, তখন কি আর আমাকে মনে থাকবে? একদমই না, আমিও কিন্তু তার হাত ধরে চলে যাব। তবে এটা বলো, তুমি কি করে জানতে যে এটা আমার প্রিয় পাঞ্জাবি? সেসব জানতে হয় বস। এই বলো না প্লিজ, না জানলে কিন্তু পুষ্পাঞ্জলি দেবো না। গাছ লাগানোর দিন যখন পার্কের কাছ থেকে আমরা ফিরছিলাম, তখন তুমি শোরুমে ওই পাঞ্জাবিটার দিকে এমনভাবে তাকিয়েছিলে, আমি তখনই বুঝতে পেরেছিলাম। তাই প্রথম পারিশ্রমিক পেয়ে কিনে এনেছি। শুধু শুধু টাকাগুলো নষ্ট করছো তো? শুধু কি টাকা, এমন কাউকে পেলে জীবনও নষ্ট করা যায়। এই কি বললে তুমি? জোরে বলো, আমি কিন্তু শুনেছি। টোটো থেকে নেমে টোটো দাদাভাইকে ভাড়া দিয়ে থ্যাংক ইউ জানালো। তারপর ভুলেই গেছে কি কথা হয়েছিল। মন্দিরের সামনে দাঁড়িয়ে পাঞ্জাবিটাকে নিজে আরো একবার ভালো করে দেখলো কেমন লাগছে। তারপর সেইভাবে হাঁ করে মিষ্টিকে দেখছে, আর মিষ্টি সামান্য বিরক্তিতে নিচু স্বরে বলল, ইস, এসব কি হচ্ছেটা? কি কি দেখছো? নিজেকে। তোমার চোখে আমার কেমন লাগছে সেটাই দেখছি। হয়েছে হয়েছে, এবার চলো মায়ের কাছে যাই। পুজো দেওয়া শেষ, দুজনে সেলফি তুলল। ছবি তুলতে তুলতে মিষ্টি বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আরও সারপ্রাইজ? দাও দাও, জলদি দাও। এই সবগুলো টাকা শেষ না করা পর্যন্ত তোমার শান্তি নেই দেখছি। কত কষ্ট করে রোজগার করছো আর এগুলো এখন ওড়াচ্ছ বলো তো? হাদারাম ছেলে একটা, মেয়েদের মনের কথা বুঝতে পারলে তো হয়েই যেত। মনে মনে বিড়বিড় করে মিষ্টি সারপ্রাইজটা ভালোভাবেই দেবে ঠিক করে নিয়েছে। ফেরার পথে টোটোতে কিছুক্ষণ দুজনের মুখ চুপ। আনন্দ মান ভাঙালো, কিন্তু সঞ্জনার কথাটা কেমন সন্দেহজনক ঠেকল। কি লাভ আর মান ভাঙিয়ে? আমি আর কখনো আসবো না। লেভেল ক্রসিংয়ের অনেকটা আগে টোটোকে থামিয়ে নেমে পড়ল মিষ্টি। আনন্দ ভাড়া দিয়ে বিদায় জানালো টোটোওয়ালাকে। এই কি এমন বললাম বলো তো মিষ্টি? আমি তো অনেক হ্যাপি পাঞ্জাবিটা নিয়ে, কিন্তু তোমার বাড়ির প্রবলেম। আনন্দ এখনো টের পায়নি সে কত ভুল পথে আছে। থাক থাক, আর কিছু বলার আছে? হ্যাঁ বলার আছে। তো বলে ফেলো, নয়তো আমার কিছু বলার আছে। বলার বলতে, আমি আমার রুমটা ছেড়ে দেবো ভাবছি। বট গাছগুলোকে তোমায় একাই দেখতে হবে। রুম ছেড়ে দেবে? তাহলে তো ভালোই হলো। আর কিছু বলার আছে? অনেক ভয় পেয়ে গেছে আনন্দ, মাথা নাড়িয়ে না বলল। আসলে সম্পর্ক হারানোর ভয় ভীষণ মারাত্মক হয়, সেই জন্য রাত দিন সে ভেবে মরে। রুম তো সে ছাড়বেই না, বরং আরও 2 বছর এখানে থাকবে। আসলে অন্য একটা রুমে ট্রান্সফার হবে। এই কথাটাই অশ্বত্থামা হত ইতি গজ, এর মতোই বুঝল মিষ্টি। তারপর ব্যাগ থেকে একটি বিয়ের কার্ড আনন্দের হাতে ধরিয়ে দিয়ে বলল, ছেলে মস্ত বড় ডাক্তার, বিয়েতে খেতে এসো কেমন, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। কাঁপা হাতে গভীর নিস্তব্ধ অসার চোখগুলো অপেক্ষা করছে নিজের সমস্ত স্বপ্ন আর সমস্ত বর্ণালীকে এক মুঠো ছাই করে যে নামটা দেখতে চায় না সে, সেই নামটা দেখার জন্য। কার্ডের ভেতরে পাত্রীর নাম সঞ্জনা রায়চৌধুরী, পিতা শ্রীযুক্ত সত্যজিৎ রায়চৌধুরী। সঙ্গে সঙ্গে মাথার উপর বজ্রপাতের মতো পাহাড় ভেঙে পড়ল আনন্দের। পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। কিছুক্ষণ অসাড় হয়ে খুব নর্মাল হয়ে গেল, কিছু বলল না মুখে। আর সঞ্জনাকে বাসে তুলে দেওয়া দরকার নেই এই মনে করে কিছু না বলে রুমের দিকে হাঁটতে থাকলো। মিষ্টি আনন্দের হাতে কিছু প্রসাদের ব্যাগ দিয়ে জানালো, আর হ্যাঁ, বিয়েতে অবশ্যই আসা চাই। আর কোনো উপহার আনতে হবে না তোমাকে,
তুমি আমার কাছে সবচেয়ে বড় উপহার। পারলে দীপদাকেও নিয়ে এসো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাদুকরের মতো মুহূর্তের ভেতরে সমস্ত কিছুকে মিথ্যা করে কিছু কিছু মানুষ নিজের স্বার্থে দুম করে সমস্ত সম্পর্ককে এক মুঠো ছাই করে দিয়ে চলে যায়। এর আগে দুঃস্বপ্নেও ভাবেনি আনন্দ এত বড় একটা ছলনা, অভিনয় আর মিথ্যেকে সত্যি ভালোবাসা ভেবে এসেছে এতদিন। না না, মিষ্টি ভালোবাসার কথা মুখে বলেনি ঠিকই, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে অনুভূতি দিয়ে গেছে সে আনন্দকে ভালোবাসে। এর কোনো প্রমাণ নেই যে সঞ্জনা আজকে যা করলো সেটা কতটা মারাত্মক একটা পাপ। এটাকে প্রতারণাও বলে। কথায় আছে, মানুষের মন ভাঙা সহস্র মন্দির মসজিদ ভাঙার থেকেও মহাপাপ। কত সহজ একটা জীবন ওলট পালট হয়ে যায়। সমস্ত বিশ্বাস, ভরসা, স্বপ্ন, ধ্যান, জ্ঞান, প্রতিভা উধাও হয়ে গেল আনন্দের মাথা থেকে, মন থেকে। ঘণ্টাখানেকের ভেতরে জীবন্ত লাশ হয়ে উঠল সে। আপন মানুষের ধোঁকা সত্যি সত্যি হৃদয়টাকে কতটা চুরমার করে দেয় তা চিৎকার করে বললেও কাউকে বোঝানো সম্ভব নয়। কোনোদিন আর বাঁশি থেকে সে সুর তুলতে পারবে না। রুমের ভেতরে দরজা বন্ধ, ফোন সুইচ অফ। বিকেল গড়িয়ে সন্ধে। আজ সকালে ভোরের আজান শুনে মনের কথাটা বলবে বলে সিদ্ধান্ত নিয়েছিল আনন্দ, কিন্তু কে জানত মন থেকে চাইলেই সবকিছু পাওয়া যায় না। মনের ভেতরে সত্য জন্মানো এতটা বড় একটা সংসার এমন দুম করে ধ্বংস হতে পারে বিশ্বাসই করতে পারছে না। মনুষ্যত্ব, বিবেক, এটা পোড়ার বিভৎস দুর্গন্ধ তার নাকে জমতে শুরু করেছে। প্রায় 1100 ছবি তাদের ভেতরে লেনদেন হয়েছিল। কতবার ভিডিও কল হয়েছে তার কোনো হিসেব নেই। কত আড্ডা, কত কিছু শোনার স্বপ্ন, সব শেষ। এদিকে সঞ্জনা অনেকবার কল করেছে, কিন্তু সুইচ অফ। সঞ্জনা ভয় পেয়ে দীপকে কল করলো, সবটা জানালো। দীপ দৌড়ে এসে আনন্দের ঘরের সামনে দরজা ধাক্কা দিল, খুলল না। আনন্দ, এই আনন্দ, এই আনন্দ, দরজা খোল ভাই, খবর ভালো নয়, দরজা খোল তাড়াতাড়ি। কিছুক্ষণ যেতে দরজা খুলল আনন্দ। দীপকে জড়িয়ে ধরে অঝরে কান্না শুরু করলো। মুখে আর কোনো কথা নেই তার। সমস্ত গর্ব, সমস্ত অহংকার সবকিছুই শেষ। যেন কোনো এক বন্যায় তার সমস্ত ঘর দুয়ার ভেসে গেছে, তার সাথে ভেসে গেছে তার প্রিয় মানুষগুলো। সর্বহারা অসহায় ব্যক্তির মতো করুণার স্রোতে বয়ে যাচ্ছে আনন্দ ধারায়। তখনও সঞ্জনা ফোনে আছে দীপের সাথে। আনন্দকে এত অসহায় দীপ কখনো দেখেনি। আরে ভাই ভাই ভাই, আরে কিছু হয়নি, মজা করছিল। ওফ, কিচ্ছু হয়নি। আরে ভাই, মিষ্টি তোরই আছে, চুপ কর, কেন কান্নাকাটি করছিস? তোরই থাকবে সারা জীবন। নে কথা বল ফোনে। কি করিস না তোরা, এরকম মজা কেউ করে? মিষ্টি বুঝতে পারল এরকম মজা করা তার উচিত হয়নি। এই আনন্দদা, তুমি কি পাগল নাকি? আরে আমি তোমার সাথে মজা করছিলাম। সরি গো, ভেরি সরি। তুমি কার্ডটা ঠিক করে পড়েছো আদেও? হ্যাঁ দেখো, দাদুর নাম, মায়ের নাম কি সুন্দর করে এডিট করা আছে। ভেবেছিলাম আমি কানা, তুমি তো দেখছি আমার থেকেও বড় কানা। ওটা আমার পাশের বাড়ির একটা বান্ধবীর বিয়ে, ওর নামও সঞ্জনা রায়চৌধুরী, সেই জন্য জাস্ট প্র্যাঙ্ক করছিলাম। আরে আরে তুমি তো বেশ সিম্পলি হেঁটে চলে গেলে। নিজের মনের কথা পুষে রাখো, বুঝলে? যেদিন সত্যি আমার বিয়ে হয়ে যাবে সেদিন বলবে। এদিকে আনন্দের রাগ তার সীমার বাইরে চলে গেছে। তারপরেও সে কিছুই বলল না। ফোন কেটে দীপের হাতে ধরিয়ে দিল। রাতে মোবাইল খুলে হোয়াটসঅ্যাপে লিখল, কাল পাঁশকুড়া পার্কে আমার সঙ্গে দেখা করবে, কি মনে থাকবে তো? পার্কে পৌঁছে দেখল সঞ্জনা তার জন্য আচার নিয়ে এসেছে। সারা রাত না ঘুমিয়েও আনন্দের মুড মোটামুটি ভালো। আচার খেতে ভীষণ ভালোবাসে আনন্দ, তাও আবার টক জাতীয়। মৃদু হেসে আচারের কৌটো থেকে তর্জনী দিয়ে একটু আচার মুখে ঢুকিয়ে নিল। তারপর মিষ্টির হাত ধরে পার্কের পেছনের দিকটায় গেল।
ভীষণ হাসি খুশি মুখ আনন্দের। মিষ্টি অনুমান করল এবার হয়তো বলেই ফেলবে। নিজে সরি বলার একটা সুযোগ খুঁজছে। আজকে জিন্সের সাথে সাদা টপ পরে এসেছে মিষ্টি। আনন্দ সবুজ রঙের একটি টি শার্ট আর সাদা রঙের স্যুট। সবার আড়ালে নিজের মিষ্টিকে নিজের দুটো চোখ তুলে তাকাতে বলল। আর হঠাৎ চোখ দুটো লাল লাল করে ডান হাতে গালে লাগালো একটা বেশ চড়। বেশ জোরেই মেরেছে। মিষ্টির চোখটা ভিজে এসেছে, কিন্তু মনে তার একটুও দুঃখ নেই। আনন্দ পকেট থেকে তার জন্য কিনে আনা টিপের পাতাটা থেকে একটা টিপ মিষ্টির কপালে পরিয়ে দিল। নিজেই তার চোখের জল মুছে দিল আর বুকে টেনে নিল। দু হাতে যা শক্তি আছে সবটা দিয়ে তাকে জড়িয়ে ধরতে চাইল আর কানের কাছে বলল, হাতটা তুলতে তুমি বাধ্য করেছো। এরকম এরকম মজা আমি বেঁচে থাকতে আমার সঙ্গে আর কোনোদিন করবে না, নয়তো সত্যি সত্যি আমি মরে যাব। মিষ্টি এই প্রথমবার অনুভব করল গায়ে হাত তোলার কষ্টের থেকেও গায়ে হাত না তোলার কষ্ট অনেক বেশি। মিষ্টির চোখে জল এসেছে আনন্দ গায়ে হাত তোলার জন্য নয়, রেগে গেলে যে আনন্দকে আরো বেশি সুন্দর দেখায় সেটা লক্ষ্য করল। না, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না মিষ্টি। আমি কিন্তু পুরো পাগল হয়ে যাই। আমি কিচ্ছু চাই না, শুধু চাই তুমি আমার সাথে থাকো। কিছুক্ষণ দুটো মানুষ কত হাজার নক্ষত্রের নিচে প্রায় এক নক্ষত্র হয়ে রইল। এমন নক্ষত্র খুব কম আসে পৃথিবীতে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি আনন্দদা। তোমার জন্য আমি সব সইতে পারি। আমাকে তোমার কাছে চিরদিনের মতো রেখে দাও। যতটুকু আমার খাওয়া পড়া দিতে পারবে আমি তাতেই খুশি। দুজনে মিলে একটা ছোট্ট সুন্দর সংসার করব। ও, আর তোমার গায়ে হাত তুলতে বুঝি আমার ভালো লাগে? তোমাকে আঘাত দিলে যে আমি নিজে মরে যাই বুঝতে পারো না? এরকম মজা আর করবে না। আর আসো দেখি এদিকে, আসো আমার কাছে থেকো, কেমন? এই বলে আনন্দ মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আনন্দের আলিঙ্গন ছিন্ন করে মুখ পেঁচিয়ে বলল মিষ্টি, কপালে একটা চুমু খাবে, তাও আবার জিজ্ঞাসা করছো? তুমি না সত্যি হনুমান। তোমাকে নিয়ে না আর আমি পারবো না, সত্যি। সেদিন মন্দির থেকে ফেরার পথে কতবার জিজ্ঞাসা করছি কিছু বলবে। কি বললে? রুম ছেড়ে দেব। গাছের দায়িত্ব তোমার। আমাকে যে বোকা বানালে তার বেলা। আচ্ছা এই কান ধরছি। না, আর ধরতে হবে না। দীপদা ঠিক বলে, তুমি একটা তার কাটা আছো। আনন্দ মিষ্টির কপালে অতি মিষ্টি করে একটু চুমু খেল। মিষ্টির দীর্ঘশ্বাস আনন্দের বাম দিকের বুকের কাছে এসে বাজছে। সেই শব্দ মনে করিয়ে দিল মিষ্টির জন্য নিয়ে এসেছে তার প্রিয় মিষ্টি। পকেট থেকে ডেয়ারি মিল্কটা মিষ্টির সামনে আনতে তার চোখে মুখে কি খুশি। চকলেট খেতে খেতে মিষ্টিকে দেখতে কি দারুণ লাগছে। মিষ্টি যা পরে, যা কিছু করে, তার গলার স্বর সুর সমস্ত কিছু আনন্দের কাছে অপূর্ব লাগে। নাও তো, এবার আমার একটা সুন্দর ছবি তুলে দাও। তোমার হাতে সব ছবি ইতিহাস হয়ে থাকবে। তোমার সঙ্গে আমিও ইতিহাস হয়ে যাব মিষ্টি। আমি আর তুমি ইতিহাসে নাম লেখাবো আমাদের প্রেম। মিলিয়ে নিও কথাটা। মিষ্টি আনন্দের এসব ফালতু কথায় পাত্তা না দিয়ে তার পকেট থেকে মোবাইলটা বের করে নিল। আর বকবক না করে এখানে চেয়ারে বসো, তাকাও আমার দিকে, স্মাইল। কেমন করে যে অনেকটা সময় কেটে গেল দুজনেই টের পায়নি। তারপর থেকে সন্ধে রাত আনন্দের কাছে শুধুই আনন্দময়। মিষ্টির আলিঙ্গনের লজ্জা মুখর তোলা সেলফিটা জুম করে দেখতে দেখতে শুধু চিন্তা করছিল মিষ্টি বাড়ি পৌঁছালো কিনা। মেসেজে জানতে পারল পৌঁছে গেছে। তারপর তার কি শান্তি। রাতের খাবার খেয়ে বারান্দায় শুয়ে শুয়ে আকাশের তারা দেখছে। নারকেল গাছের ছায়া বাতাসের সাথে আনন্দকে ছুঁয়ে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। মনে মনে ভাবছে তাকে একদম ঠিক সময় ঘুম থেকে উঠতে হবে, রেলের চাকরিটা লাগাতেই হবে, অনেক পড়াশোনা করতে হবে। যতটা পড়াশোনা আগে সে করত তার চেয়ে অনেক অনেক বেশি পড়তে হবে। তার হাতে এখন অনেক দায়িত্ব। সময় সময়ে
বট গাছগুলোতে জল দিয়ে আসতে হবে। পাশে মোবাইল একটি গান চালিয়ে বালিশের পাশে রেখে হাত দুটো মাথার নিচে রেখে তারায় তারায় মিলিয়ে মিষ্টির মুখটা কল্পনা করছে। আর স্নিগ্ধ জ্যোৎস্নায় পরিষ্কার মিষ্টি মৃদু বাতায়নে মনে মনে চুক্তি করছে তারাদের সাথে। আলতা আর টিপ তো কিনে দিল, কিন্তু সিঁদুর কেনার অধিকার কবে কিভাবে আসবে তার জীবনে, এই নিয়ে পূর্ণিমার চাঁদের চোখে চোখ রেখে হাসতে লাগলো আনন্দ।